রাত তখন 11টা বেজে 40 মিনিট। সানি, আশিক, জিসান নামের তিনজন যুবক মদের আড্ডা থেকে বাসার উদ্দেশ্যে ফিরছিল। এরই মধ্যে হঠাৎ করেই তারা সামনে দেখতে পায় কে যেন রাস্তার ঠিক মাঝখানে বাইক নিয়ে বসে আছে। পরনে তার কালো পোশাক, বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। জিসান একটু এগিয়ে যেয়ে আগন্তুকের বাইকের সামনে হর্ন বাজায়, কিন্তু আগন্তুক বাইক থেকে নামে না। এটা দেখে সানি বাইক থেকে নেমে আগন্তুকের সামনে যেয়ে দাঁড়ায়। তার ঠোঁটে থাকা সিগারেটটা টানতে থাকে আর বলতে থাকে, কি সমস্যা তোর? রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছিস কেন? সামনে থেকে সর। এখন কোনো ঝামেলাও করব না। মাথা ঠান্ডা আছে, গরম করতে চাই না। কথাটা বলে সানি বাইকে যেয়ে বসবে। এমন সময় আগন্তুক জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে, চলে যাচ্ছিস কেন? এসেছি তো তোদের সাথে একটু খোশ গল্প করতে। এই কথা শুনে আগন্তুক হো হো করে হেসে বলে, রাতের আগন্তুক তো শুধু রাতেই গল্প করার জন্য আসে। দিনের বেলা তাদের অস্তিত্ব থাকলেও মানুষের ভিড়ে চেনা যায় না। দেখ ভাই, তুই রাস্তা থেকে বাইকটা সরা। তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস। আগন্তুক এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে। রাব্বির মায়ের গায়ে কে প্রথম হাত দিয়েছিস? কথাটা শুনে একজন আরেকজনের দিকে চাওয়াচাই করছে। এবার সবাই বাইক থেকে নেমে দাঁড়ায়। জিসান কোমরে হাত দিয়ে গালি দিয়ে বলে, আগন্তুকের যেন কথাটা সহ্য হয় না, তাই সে আবারও বলে, তোদের মধ্যে থেকে কে প্রথম হাত দিয়েছিস সেটা বল। আমি দিয়েছি হাত প্রথমে। কি করবি কর, দেখি সাহস কত তোর। কথাটা বলতে দেরি, কিন্তু আগন্তুক তার পিছন থেকে .38 রিভলভারটা বের করে সানির পায়ে গুলি করতে দেরি হলো না। পরিবেশটা এখন বেশ থমথমে। চারপাশে পিনপতন নীরবতা। দূরে কুকুরগুলো ঘ্যাও ঘ্যাও করছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো চারিপাশ ভরে গেছে। কারোর মুখে কোনো কথা নেই। আগন্তুক এবার বেশ জোরেই বলে, কেন তোরা রাব্বির মায়ের সাথে এমন করেছিস? জিসান ভয়ে ভয়ে বলতে থাকে, কথাটা জিসান বলা মাত্রই একটা গুলির শব্দ হয়। এবার আর কারো পায়ে গুলিটা লাগেনি, সোজা জিসানের কপালে লাগে। জিসানের দেহটা নিস্তেজ হয়ে গেল। এটা দেখে আশিক চিৎকার দিয়ে পিছন থেকে গান বের করে আগন্তুককে গুলি করতে যাবে। এরই আগে পরপর দুইটা গুলি করার শব্দ হয়। 100 ডিগ্রি তাপমাত্রায় দুইটা বুলেট দিয়ে আশিকের বুকের ডান পাশে লাগে। আশিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। সে শেষে একটা কথা বলে, ছানি, তুই পালিয়ে যা। এ তোকে মেরে দিবে, চলে যা। সানি এবার খুঁড়াতে খুঁড়াতে আগন্তুকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, ভাই, কে আপনি? আমাদের সাথে এমন করছেন কেন? ওদের মেরে দিছেন কেন? আমাকে ছেড়ে দেন ভাই। কথাটা বলে জোরে জোরে কান্না করতে থাকে। এই কথা শুনে আগন্তুকটা উচ্চস্বরে হাসতে হাসতে বলে, আমি কোনো এক অশান্ত শহরে শান্ত মাইন্ড গেমার। তোদের কিভাবে ছেড়ে দেই বল? কাজ, সেটা ছোট হোক কিংবা বড় হোক, তার সম্মান করতে হবে। ছোট কাজ থেকেই মানুষ জীবনযাত্রা শুরু করে। কিন্তু তোরা কি করলি? থাক আর নাই বা বলি, কিন্তু দুঃখের কথা হলো তোকেও এখন মরতে হবে। আমি এই শহরে থেকে চলে যাব। আমাকে মাফ করে দেন দয়া করে। আগন্তুক সানির দিকে রিভলভারটা তাক করে, যেন ট্রিগারটাই চাপ দিলেই গরম বুলেট সানির কপাল ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যাবে। সানি সময় নষ্ট না করে হুট করে আগন্তুকের থেকে গানটা নিয়ে নেয়। কোনো মতে এক পায়ের উপর ভর দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে। একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে টানতে বলতে থাকে, শত্রুকে কখনো সামনে রেখে বেশি কথা বলবি না। এতে তোরই সময় নষ্ট হবে। পিস্তল এমন একটা জিনিস, এটা যার হাতে থাকবে সেই রাজা। শোন, এতক্ষণ কান্নাকাটি করার একটাই কারণ, তোর সময় নষ্ট করা আর মাথাটাকে একটু চাপ মুক্ত করা। তোর উপরে যাওয়া সময় চলে এসেছে। কথাটা বলে সানি আগন্তুকের মাথায় তাক করে।
কিন্তু অবাক করার বিষয়, আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে। সানি রেগে বলে। কিরে, এমন পাগলের মতো হাসছিস কেন? ভয় পেয়ে পাগল হয়ে গেলে নাকি? আগন্তুকটা ঠোঁটের কোণে হাসি রেখে বলে। শোন, তোকে একটা কথা বলি। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। তেমনি তোদের সাথে একটু মাইন্ড গেম খেলতে আসলাম। সানি আর সময় নষ্ট করতে চায় না, তাই সে ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি বের হয় না। 2-3 বার চাপ দিচ্ছে, কাজ হচ্ছে না। এটা দেখে আগন্তুকটা হাসতে হাসতে বলে। বললাম তো, তুই যদি মাইন্ড গেমার হোস তাহলে আমি মাস্টার মাইন্ড গেমার। এখানে ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে। পিস্তলে কোনো বুলেট নেই, আমি আগের থেকেই বের করে নিয়েছি। জানতাম তুই এমন কিছু একটা করবি বাঁচার জন্য। বলে আগন্তুকটা নিচ থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। সানিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পায়ের বোট থেকে একটা গান বের করে পরপর 4টা গুলি করে। গরম বুলেটে সানির কপালটায় ভেদ করে বেরিয়ে আসে, আর 3টা বুলেট তার বুকটা ঝাঁঝরা হয়ে যায়। সানি মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিকে জোনাকি পোকারা নিভু নিভু করে জ্বলছে। হিমেল হাওয়ায় পরিবেশটা মনোরম হয়ে উঠেছে, কিন্তু চারপাশে রক্তের গন্ধে মোমো করছে। পরিবেশটার সাথে রক্তটা মিলছে না। হয়তো কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো লাশগুলো খুবড়ে খুবড়ে খাবে। আগন্তুকটা মুখে সিগারেটে ফেলে বাইকে এসে বসে আর নিস্তব্ধ আধারে মিলিয়ে যায়। শহীদুল্লাহ হলের পাশ থেকে 3টা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই লাশ 3টাকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই খুনগুলো করেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশের বক্তব্য, তারা আসামিদের ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। এই হত্যাকাণ্ডটির তদন্ত চালাবে সুনীল দাস ও তার দলের কিছু সদস্য। এই ছিল সকাল 8টার খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খবরটা দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে যায় রাফি, আর জোরে জোরে হাসতে থাকে। রাস্তার অনেকেই রাফিকে দেখে বলছে, মনে হয় পাগল হয়ে গেছে। রাফি মনে মনে বলতে থাকে, রাব্বির মার সাথে জড়াজড়ি করার শাস্তি ছেলেগুলো পেয়েছে। শহরে কি হচ্ছে এগুলো কিছুই বুঝে উঠতে পারছে না সুনীল দাস। প্রফেশনের দিক দিয়ে তিনি একজন পুলিশ অফিসার, যিনি কিনা সবাইকে ব্যবহার করে নিজে মাইন্ড গেম খেলে। কিন্তু কিছুদিন যাবৎ ধরে শহরের এমন অবস্থা লক্ষ্য করে ওনার মনে হচ্ছে নতুন কোনো ভয়ঙ্কর আগন্তুকের আগমন ঘটেছে শহরে, যার মাইন্ড গেমের গুটি হয়ে গিয়েছেন তিনি নিজেই। বর্তমানের খুনগুলোর ধরন ভিন্ন হলো, খুনি একজনই। কেননা খুনি খুন করার পর কোনো না কোনো প্রমাণ রেখে যায়, যেটা দেখে বোঝা যায় যে এই খুনি। কেনই বা সে এমন করে খুন করছে, একেবারেই ভেবে পাচ্ছে না সুনীল সাহেব। স্যার, ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। হঠাৎ সাইফুলের কথায় ধ্যান ভাঙে সুনীল সাহেবের। তিনি সাইফুলের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে থাকে। রিপোর্টে আসছে, খুন যে করেছে সে ভিকটিমদের থেকে কিছু দূরত্ব রেখে গুলি চালিয়েছে, আর ওরা মরার আগে মদ পান করেছিল। রিপোর্টে এর বেশি আর কিছু লেখা নেই। কিছুদিনের মধ্যে শহরে অনেক কিছু হয়ে গেছে। সুনীল সাহেব কাঁচা খেলোয়াড় নয়, তিনি চাই খুনির সাথে মাইন্ড গেম খেলতে। কিন্তু তিনি এখনও বুঝে উঠতে পারছেন না যে আসল খুনিকে। গতকাল রাতে এমন একটা ঘটনা ঘটার জন্য পুলিশের করা নির্দেশ যে সমস্ত ভার্সিটিগুলোতে অর্ধেক ক্লাস করিয়ে ছুটি দিয়ে দিতে। রাফি ভার্সিটিতে এসে সোজা যে আম গাছের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে খালি হাতে রাব্বি আসে, এসে রাফির পাশে বসে। রাফি লক্ষ্য করিল আজকে রাব্বির চেহারায় অন্য দিনের চেয়ে অধিক হাসি ফুটে আছে। রাফি শব্দ করে কাশলেই তার দিকে রাব্বির সন্দেহের দৃষ্টিতে তাকায়। রাফি সেটা বুঝতে পেরে বলে, কিরে, এমন করে আমার দিকে তাকে কি দেখিস? কই, কিছু না তো। মনে তো হয় সন্দেহ দৃষ্টিতে চেয়ে আছিস, ব্যাপার কি? তেমন কিছু না। গতকাল যখন তোমাকে বলেছিলাম ওরা তিনজন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তখন তুমি বলেছিলে তারা কেউ বাঁচবে না। ঠিক তাই হলো। ওরা তিনজন রে একজনও বেঁচে নেই। তো এই জন্য আমার দিকে এভাবে তাকিয়ে থাকবি? দেখতেছি। আমাকে দেখে তোর কেমন মনে হয়? তোমার চেহারা দেখে মনে হয় তুমি একটা মুরগি কাটতে গেলেও তোমার হাত কাঁপবে।
কথাটা বলে রাফি হি হি করে হাসতে থাকে। তবে আমার মনে একটা প্রশ্ন, যে কে এই খুনগুলো করেছে? তাকে তো আবার ধন্যবাদ দিতে হবে। রাফি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে ক্লাসের দিকে চলে আসে। স্যার ক্লাস করাচ্ছিল, হঠাৎই স্যার একটা প্রশ্ন করে ফেলে। প্রশ্নটা হলো যে, ধরো তুমি তীব্র জ্বরে আক্রান্ত, তোমার মনে হয় ঠান্ডা অনুভব করছো, কিন্তু অন্য কারো কাছে তোমার শরীরটা তা গরম মনে হয় কেন? ক্লাসের অনেকেই একে অপরের দিকে চাউচিই করছে কি হতে পারে উত্তর। প্রথম বেঞ্চ হতে সবারই একই উত্তর। তার কোনো সময় এমন প্রশ্ন শোনেনি। শেষের বেঞ্চে রাফি মাথাটা নিচু করে বসে আছে। এবার রাফির পালা। স্যারের প্রশ্নের জবাব তার কাছে আছে। সে মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায়, কিন্তু কিছু বলে না। স্যার রেগে বলে, তোমাকে কি আবার প্রশ্নটা করব, নাকি এমনি ভাবে দাঁড়িয়ে থাকবে? উত্তর জানা থাকলে বলো। রাফি মাথাটা নিচু করেই বলতে শুরু করে, স্যার, প্রশ্নটা সবার কাছে কঠিন হলেও আমার কাছে মনে হচ্ছে সহজ। তীব্র জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার অপেক্ষার থেকে বেশি থাকে, যার কারণে শরীরের থেকে তাপ সৃষ্টি পরিবেশে সঞ্চয় হয় এবং আমরা নিজেরা ঠান্ডা অনুভব হয়। কিন্তু অন্য কেউ জ্বরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার শরীরে তাপ প্রবাহিত হয়, যার ফলে আমাদের কাছে এমন মনে হয়। এতটুকু বলে রাফি থামে। মাথাটা উঁচু করে দেখে অনেকেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে। স্যার বলে, সঠিক উত্তর। আশা করি আরো ভালো করে পড়াশোনা করবি। রাফি ছেলেটা অন্যরকম, ভার্সিটির সবচেয়ে গরিব ছেলে। সে তাই সবাই তাকে অনেক অপমান করে, কিন্তু সে সবসময় মাথা পেতে নেয়। সবাই ক্লাস করে বের হয়ে যায় আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। আর ক্লাস হবে না আজ, কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে তাই। আজ আকাশটা মেঘলায় আচ্ছন্ন হয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের কোণে তারা নেই। মনে হচ্ছে মেঘের কালো আবরণে ঢেকে গেছে পুরো আকাশটা। চারিদিকে হাওয়া বইছে। মনে হচ্ছে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যাবে। রাফি দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে, আর অন্য পাশে নুসরাত দোলনায় বসে মোবাইল চালাচ্ছে। বলে রাখা ভালো, নুসরাত হচ্ছে ঢাকার সবচেয়ে ধনী পরিবারের মধ্যে এক পরিবারের মেয়ে। প্রতিদিন ভার্সিটিতে সে রাফির সাথে খারাপ ব্যবহার করে, আর রাফি সেগুলো মাথা পেতে নেয়। কেননা রাফি নুসরাতের বাসায় থাকে, তাই কিছু বলার সাহস পায় না রাফি। সবসময় মাথা নিচু করে চুপচাপ থাকে। বাতাসে নুসরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে বিরক্ত হয়ে বারবারই ঠিক করে নিচ্ছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মনটা খুবই খারাপ। গরিবদের পছন্দ করে না, গরিবদের সাথে মিশতে সংকোচ বোধ করে। রাফি এগুলো দেখছিল আর ভাবছিল, কিন্তু সে এই মায়েই পড়তে চায় না। সে মনে করে এই একাকিত্ব থাকাটাই সর্বোত্তম, কারণ সবাই বিশ্বাসঘাতকতা করলেও একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। তাই রাফি সবসময় একা একা থাকতে পছন্দ করে। রাফি ছেলেটা গরিব হলেও মনটা তার ভালো, কেননা সে সবসময় সবার সাথে বিনয়ী আচরণ করে। ওর সাথে ভার্সিটির সকলেই কত মজা করে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না, সব মাথা পেতে নেয়। গত 3 দিন আগে একটা ঘটনা ঘটে। নুসরাত সেটা মনে করে আর ভাবতে থাকে। 3 দিন আগের ঘটনা। নুসরাত, স্নেহা, রিয়া, সামিয়া, সজীব, হৃদয়, সোহাগ, আয়ন, রিয়াজ বসে আছে আমগাছ তলায়। আয়ন খুব ভালো গান গাইতে পারে, তাই সে গিটার দিয়ে সুর তুলতেছিল। এমন সময় সামনে দিয়ে রাফি চলে যেতে থাকে। সজীবের হাতের ইশারায় আয়ন গিটার বাজানো বন্ধ করে। সজীব রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফিনা সাপি কি যেন নাম তোর? যাই হোক, এদিকে আয়। রাফি চাচ্ছিল না আজ ওদের হাতে র্যাগ হতে, তাই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই সজীব তাকে ডাক দেয়। বাধ্য হয়ে রাফি ওদের সামনে আসে। কিরে, তোকে না একদিন বলেছিলাম বড় ভাইদের সালাম দিবি? আসসালামু আলাইকুম ভাইয়ারা এবং আপুরা, সবাই জবাব দেয়। এবার রিয়া বলে, সজীব, চল আজ ওই ক্ষেতটার সাথে একটা গেম খেলি। হুম, খেলবো পরে। এখন তুই এটা বল যে নুসরাতদের বাড়িতে থাকিস কেন? রাফি সোজা উত্তর দেয়, আঙ্কেল আমাকে থাকতে দিয়েছে, তাই থাকি। উনি যেদিন যখন বলবে আমি সেই দিনই চলে যাব। এটা বলতে দেরি, কিন্তু রাফির বাম গালে একটা চড় পড়তে দেরি হলো না।
রাফির কথাটা শুনে সজীব দাঁড়িয়ে চড় মারে। এটা দেখে রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু রাফির চোখের ইশারার কারণে কিছু বলতে পারে না। সবে এটা লক্ষ্য করেছে যে রিয়াজ রাগ করেই উঠে দাঁড়িয়েছিল। এখন আমাদের সামনে দিয়ে যে প্রথম মেয়েটা যাবে তাকে ওই খ্যাটটা প্রপোজ করবে। রাফি মাথাটা নিচু করে আর চোখে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ বলে, সবাই দেখতে পাচ্ছে রিয়াজ কথাগুলো বলতে বলতে ঘেমে গেছে। মনে হচ্ছে সামনে কোনো আতঙ্ক দাঁড়িয়ে আছে। রিয়াজের চোখে রিয়াজের চোখে ভয় বিরাজ করছে, যা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু সবার মাথায় আসছে না যে রিয়াজ রাফিকে দেখে ভয় পাবে কেন। ক্ষেত ছেলেটাকে রিয়াজ ভয় পাবে, সবাই ভাবতে থাকে। রাফি মাথাটা নিচু করে মুচকি একটা হাসি দেয়। সবাই দেখতে না পেলেও নুসরাতের চোখ এড়ালো না। নুসরাত ভাবতে থাকে, ছেলেটা তো খুবই রহস্যময়ী। এর মধ্যে সজীব বলে, রিয়াজ, পরে গান শুনতে পারবো, এখন খ্যাটটা প্রপোজ করবে। এই দেখ, জান্নাত আসছে, যা তুই যে প্রপোজ করবি। জান্নাত নুসরাতদের সাথে একই ক্লাসে পড়ে। তার বাবা রাজনৈতিক দলের নেতা। জান্নাত তৃতীয় বর্ষের ক্লাস টপার এবং খুবই ভদ্র আর রাগী মেয়ে, তাই কোনো ছেলে তার পিছু লাগে না ভয়ে। রাফি মাথাটা উঁচু করে একবার জান্নাতের দিকে তাকিয়ে মাথাটা উঁচু করে বলে, ভাইয়া, আমাকে অন্য কিছু দেন, এটা আমি করতে পারবো না। যা বলছি, নয়তো আজ তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। এই দিন তো ভার্সিটিতে সবাই তোকে খালি গায়ে দেখেছে, আজ কিন্তু রাস্তার সবাইকে দেখাবো। তবুও রাফি তার নিজের জায়গা থেকে সরে না। এটা দেখে সজীব রাফির শার্টের কলার ধরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যাচ্ছে। সবই তাদের পিছু পিছু যায়, দেখতেই সজীব রাফির সাথে আজ কি করে। কিন্তু কেউ সজীবকে থামাতে পারবে না। রাফির মনে হচ্ছে এ সময় তাকে কেউ যদি বাঁচাতো রাফির মনে হচ্ছে এ সময় যদি কেউ তাকে বাঁচাতো তাহলে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না, কারণ সে গরিব। খ্যাত রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সবে রাস্তায় এসে দেখে কিছু পুলিশ তদন্তের জন্য ইনফরমেশন খুঁজতেছে, আর একটা অফিসার গাড়িতে হেলান দিয়ে মাথাটা উপরের দিকে তাকিয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। এই, তুমি এই ছেলেকে এভাবে রাস্তায় শার্টের কলার ধরে টানছো কেন? রাফিকে যখন সজীব একেবারে ধরে রাস্তায় নিয়ে আসতেছিল, তখনই পুলিশ অফিসারটা সজীবকে কথাটা বলে। রাফি পুলিশ অফিসারটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিয়াজ এগুলো দেখতে না পেয়ে সেখান থেকে চলে আসে। এবার সজীব বলে, আপনাকে বলতে হবে? আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনারা আপনাদের কাজ মন দিন, এগুলো না দেখলেই হবে। পুলিশ অফিসারটা সিগারেট টানছে আর দেখতেছিল সজীব কি করে রাফির সাথে। কিন্তু সজীব যখন রাফির শার্টের দুইটা বোতাম খুলে 3 নাম্বারটায় হাত দিবে, তখনই কেউ সজীবের হাত ধরে টান দেয়। সবাই সেদিকে তাকায়, দেখে পুলিশ অফিসারটা সজীবের হাতটা টান দিয়েছে। সজীব এটা দেখে তার হাতটা ছাড়িয়ে অফিসারের কলার টান দিয়ে ধরে। সবাই অবাক হয়ে চেয়ে আছে সজীবের দিকে। কি করে সে পুলিশ অফিসারের কলারে হাত দেয়? সজীব কিছু বলার আগেই অফিসারটা সজীবকে জোরে একটা চড় মারে। চড় খেয়ে সজীব নিচে পড়ে যায়। অফিসার সাইফুলকে ডাক দিয়ে বলতে থাকে, এই বেয়াদব ছেলেকে থানায় নিয়ে চলো। এটা শুনে সজীব বলতে থাকে, কার এত বড় সাহস আমাকে লকাপে ঢোকাবি? আমি মেয়রের ছেলে, আমার বাবা জানতে পারলে তোদের কাউকে ছাড়বে না। অফিসার আবারও সজীবকে টেনে তুলে চড় মারে। অনেকেই এমন দৃশ্য দেখে অবাক হয়ে রয়েছে, কেননা একটা খ্যাত ছেলের জন্য অফিসারটা এমন করলো। রাভি তার শার্টের বোতামগুলো লাগিয়ে চোখের চশমাটা ঠিক করে অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। নুসরাত ভাবতেও পারছে না রাফির সাথে এমন হতে পুলিশ তাকে নিয়ে চলে যাবে। আর এটাও দেখছে যে রাফি অফিসারটার দিকে যে মুচকি হাসি দিয়েছে। নুসরাত ভাবছে, কে এই রাফি, আবার সময়তে সময়তে মুচকি হাসে। পুলিশগুলো সজীবকে নিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে মনে হচ্ছে অবিশ্বাস্যকর, রাফির সাথে সজীব এমন করাতে পুলিশ অফিসারটা রেগে সজীবকে নিয়ে চলে যায়। সামান্য ব্যাপারটা নিয়ে এত কিছু হয়ে যাবে নুসরাত ভাবতে পারছে না। রাফির সাথে কি পুলিশ অফিসারটার কোনো সম্পর্ক আছে?
নুসরাত আর কিছু ভাবতে পারছে না। হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে, তাই নুসরাত ছাদ থেকে নেমে যায়। রাফি আজ ভিজবে, অনেক ভিজবে সে। আজকের ঘটনা নিয়ে বেশ চিন্তিত সে। যদি ঠিক সময় করে পুলিশ অফিসারটা না আসতো তাহলে কি হতো ভাবতে পারছে না রাফি। রাফি বৃষ্টির দিনই এই শহরে আসে, আর পরের দিনই থেকেই তার জীবনটা বদলে যায়। ভাবতে তার ঠোঁটের কোণে নিঃশব্দে হাসি ফুটে ওঠে। বর্ষার পর শরতের আগমন ঘটে, বর্ষার কালো মেঘের অবসান ঘটে, আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই, যে যার মতো কাজ করে যাচ্ছে। এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। সব জায়গায় প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, কে কার আগে যেতে পারে এটার প্রতিযোগিতা মাত্র। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। পাশের বাসায় কেউ মারা গেলেও তাকে দেখার সময় এখন কারো নেই। বর্তমান পৃথিবীতে টাকাই সব। টাকার বিনিময়ে ক্ষমতা আর সততা দুটোই কেনা যায়। কেউ কেউ তো মনে করে সৃষ্টিকর্তার পর দ্বিতীয় সৃষ্টিকর্তা হলো এই টাকা। টাকাবিহীন মানুষের পথের ধুলো নাই। মানুষ ছুটছে টাকার পিছনে, আর টাকা ছুটছে তার পিছনে। কথাটা গোলমেলে হলো, এটাই বাস্তব। দুপুর 1:15। নুসরাত থানার বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে কোনোদিন থানার আশেপাশে আসেনি, কিন্তু আজ রাফি ছেলেটার সম্পর্কে জানার জন্য সে থানায় আসছে। নুসরাত ভেবে পায় না হঠাৎই অচেনা ছেলের সম্পর্কে জানার জন্য তার কেন এমন আগ্রহ। সে আর কিছু না ভেবে থানাতে প্রবেশ করে। অনেক অফিসাররা নুসরাতের দিকে চেয়ে আছে। তারা সবাই আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে কেন এই মেয়ে থানায় এসেছে। নুসরাত গিয়ে একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে, স্যার, কালকে এই থানাতে একজন অফিসার মেয়রের ছেলেকে ধরে নিয়ে এসেছে। ওই স্যারের কেবিনটা কোনটা? কনস্টেবলটা বলে, কেন? ওনাকে কি প্রয়োজন? কেন কেস লিখতে আসছেন তাহলে আমাকে বলেন। প্লিজ বলেন ওনার কেবিনটা কোনটা, ওনাকে আমার খুব প্রয়োজন। কনস্টেবল কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে বলে, ওই যে বাম পাশের কেবিনটা রাজ স্যারের। নুসরাত কনস্টেবলটাকে ধন্যবাদ দিয়ে রাজের কেবিনের দিকে চলে আসে। স্যার, ভিতরে আসতে পারি? রাজ বসে বসে মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল। তখনই কেউ কথাটা বলে। রাজ সামনে চেয়ে দেখে একজন মেয়ে ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। প্লিজ আসেন। নুসরাত ভিতরে যেয়ে অনুমতি নিয়ে বসে। রাজ আবার বলে, ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আপনার কাছে আসছি একজনের সম্পর্কে জানার জন্য। জি বলেন, কাজ সম্পর্কে জানতে থানায় এসেছেন? স্যার, গতকালকে আপনি আমাদের ভার্সিটি থেকে একজনকে ধরে নিয়ে এসেছেন, যার নাম সজীব। রাজ একটু রাগান্বিত হয়ে বলে। ওই বেয়াদব ছেলেটার ইনফরমেশন জানার জন্য এসেছেন? রাজের রাগ দেখে নুসরাত একটু ভয় পেয়ে বলে, আসলে স্যার, ও সম্পর্কে জানতে চাই না। তাহলে? স্যার, সজীব যেই একটা ছেলের শার্টের কলার ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসেছিল, তার সম্পর্কে জানতে চাই। রাফিকে আপনি চিনেন কিভাবে? আপনার কি কোনো আত্মীয় হয়? ওই ছেলের নাম রাফি। আমি তো ওকে প্রথম দেখলাম, আর সে আমার আত্মীয় হতে যাবে কেন? আর ওই দিন সজীব রাফির সাথে এমন করলো কেন? আসলে স্যার, রাফি গরিব আর আনস্মার্ট, তো তাই রাফিকে সবাই অপমান করে। ওই দিন সজীব রাফিকে একটা কাজ দিয়েছিল, রাফি সেটা করবে না বলেছে, তাই এমন করেছে। ও ও আচ্ছা আচ্ছা। তা আপনার আর কিছু জানার আছে? না থাকলে আসতে পারেন এখন, হ্যাঁ? নুসরাত থানার বাইরে এসে মন খুলে শ্বাস নিতে থাকে। তার মনে হচ্ছে এখন খুবই শান্তি। সে আবার ভার্সিটিতে চলে আসে। আজ রাফির সাথে কেউ কোনো ঝামেলা করেনি, তার সাথে কেউ কোনো কথাও বলেনি। এতে রাফি মনে মনে একটু খুশি লাগছে। অনুমান বা ধারণা থেকে সত্যের উৎপত্তি। তাহলে কি রাফির সাথে কেউ আর খারাপ ব্যবহার করবে না? আজ সকাল থেকে রাফির খারাপ লাগছে। মনে হচ্ছে আজ তার সাথে কিছু ঘটতে চলেছে। সামনে রাফির কি বিপদ তা ওর জানা নেই। ভাই, আপনি সব সময় একা একা বসে কি করেন? আপনার কি কোনো বন্ধু নাই?
হঠাৎ রাফির কথা শুনে রাফি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর দাঁতগুলো বের করে একটা সুন্দর হাসি দিয়ে বলতে থাকে। বন্ধু দিয়ে কি করব? যদি সেই বন্ধু বেইমানি করে? আমি এখন একাকিত্ব থাকি, কারণ একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। আর আমার যে পোশাক, কে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে? তাও ঠিক কথা, আমরা তো গরিব। পৃথিবীতে তো গরিবদের কোনো দাম নেই। তা আপনি কি কোনো কাজ করেন না? না, তেমন কোনো কাজ করি না। তুই এখন ফুল নিয়ে বিক্রি কর, আমার সাথে বসে থাকলে লাভ হবে না। রাব্বি কিছুক্ষণ থেকে চলে যায়। রাফি আর সেখানে বসে থাকে না, চলে আসে গন্তব্যে। রাফি রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে দুইটা বাইক নিয়ে যায় মাস্ক পরা তিনটা ছেলে। রাফির সামনে এসে বাইকগুলো থামে। ছেলে দুইটা রাফির দিকে আসছে আর একটা ছেলে বাইকের উপর আরাম করে বসে আছে। দুইটা ছেলে এসে রাফিকে বলে। তোমার নাম কি রাফি? জি, আমি রাফি। এটা বলতে দেরি, কিন্তু একটা ছেলে রাফির মুখে ক্লোরোফর্ম মারতে দেরি হয় না। রাফি আর কিছু বলতে পারে না, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। রাত 12:40। রাফি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। 60 ওয়াটের একটা হলদে বাল্বে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। রাফির পরনে সকালের ময়লা শার্ট, কালো প্যান্ট এখন ঘেমে একাকার হয়ে গেছে। ঘামের গন্ধটা খুবই বিচ্ছিরি মনে হচ্ছে রাফির কাছে। মোটামুটি ভালোভাবে রাফিকে বাঁধা হয়েছে। মুখে টেপ, সে এখন চাইলেও চিৎকার দিতে পারবে না। সামনে আশফি একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানছে, আর দুইটা ছেলে রাফির পিছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কেউ রুমের শাটারটা খুলে ভিতরে প্রবেশ করে। আশফি পিছনে তাকিয়ে দেখে সজীব আসছে। তা দেখে বলে। দেখ, তুই এই ছোট ছেলেটার জন্য আমাকে বলছিস? তুই তো পারবি একে শেষ করতে। আমি সামলে নিতাম সব। সজীব মুচকি হেসে একটা চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানতে টানতে আশফিকে বলে। আমার জন্য এটা আমার জন্য এটা কোনো ব্যাপার ছিল না। তবে সামনে বাবার মেয়র নির্বাচন, তাই তিনি কোনো ঝামেলা করতে নিষেধ করেছে। তাই তোমাকে বললাম। তা ওকে এনে কি কোনো খাতির যত্ন করেছো সেটা বলো। পিছন থেকে মাহবুব নামের একটা ছেলে বলে। শালার জ্ঞান ফিরেছে মাত্র, তাই এখন কিছু করি নাই। এটা শুনে সজীব বসা থেকে উঠে এসে রাফির মুখ থেকে টেপটা খুলে দেয়। রাফি এখন একটু ভালোভাবে শ্বাস নিতে পারছে। সজীব তার হাত দিয়ে রাফির মুখটা চেপে ধরে বলে। তোর কারণে সেদিন আমাকে থানায় যেতে হয়েছে। আজ তুই আমার বাসায় ফিরে যেতে পারবি না। এটা আমি ওই দিন থানায় বসে সিদ্ধান্ত নিয়েছি। এটা বলে সজীবের মুখে সিগারেটটা রাফির মুখে চেপে ধরে। রাফি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই কাশতে শুরু করে। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রাফি চিৎকার করতে থাকে, কিন্তু যেখানকার শব্দ সেখানে ফিরে আসছে। সজীব হাসি দিয়ে বলে। চিৎকার করে কোনো লাভ নেই। এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। আর তোর চিৎকার বাইরেও কেউ শুনতে পারবে না। সজীব চেয়ারে যেয়ে বসে। শফিক নামের ছেলেটাকে বলে। টপিক, ওখান থেকে বড় রডটা নিয়ে আয়। শফিক সজীবের কথা মতো রডটা নিয়ে আসে। রাফি মনে হচ্ছে আজ আর কেউ তাকে বাঁচাতে আসবে না। আজ এই পৃথিবীর বুকে তার শেষ দিন। রাফির চোখ দুটো কেন যেন আজ হিংস্র হবার অনুপ্রেরণা দিচ্ছে তাকে। রাফি এগুলো ভাবছিল, তখনই শফিক রড নিয়ে এসে রাফির হাঁটুর গোড়ায় বাড়ি মারে। সাথে সাথে রাফি ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। মাহবুব ছেলেটা তার হাতের স্টিকটা দিয়ে রাফির বাপায়ে হাঁটুর নিচে বাড়ি মারে। রাফি ব্যথা সহ্য করতে না পেরে জোরে মা বলে চিৎকার দিয়ে ওঠে। রাফি কিছু একটা ভেবে কান্নার মাঝে শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তখন রাফির দিকে। পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? তার এমন হাসি যেন সজীবের সহ্য হয় না। তাই সে রাফির বড় বড় চুলগুলো শক্ত করে ধরে মুখের কাছে মুখ এনে বলতে থাকে। কিরে, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? মরার আগে মানুষ কাঁদে, কিন্তু তুই কেঁদে কেঁদে আবার হাসছিস কেন? মৃত্যু। ভীতুরা মরার আগে বারে বারে মরে, কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একেবারেই গ্রহণ করে নেয়, মিস্টার সজীব। হঠাৎ রাফি তাকে এমন কিছু বলবে সে ভাবতে পায়নি। আর রাফির গলার আওয়াজটা কেমন যেন পরিবর্তন লাগছে। রাফির এমন কথা সহ্য হয় না
যেন সজীবের, তা সে গালি দিয়ে বলে, মা, কে তুই বল? তোর গলার স্বর তো আগে এমন ছিল না। বল, কে তুই? কথাটা বলে রাফি দু গালে কষে দুইটা চড় মারে। রাফি আর কিছু বলে না, শান্ত হয়ে বসে থাকে। সেটা দেখে সজীব মাহবুবের কাছ থেকে স্টিকটা নিয়ে রাফিকে মারতে যাবে, তখনই রুমের শাটারে কারোর ধাক্কানোর শব্দ হয়। সজীব স্টিকটা ফেলে চেয়ারে এসে বসে পড়ে। আশফির হাতের ইশারায় মাহবুব ছেলেটা যে শাটারটা ওঠায়। শাটারটা ওঠানোর সাথে সাথেই শক করে একটা শব্দ হয়। সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখে মাহবুব নিচে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। সে রক্ত দিয়ে ঘরটা ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে কেউ খুব কাছ থেকে মাহবুবের কপালে গুলি করেছে। তার চোখ দুটো এখনো যেন কি বলতে চাচ্ছে। মনে হয় সে তার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। সারা ঘরে পিনপিনে নীরবতা, হলদে আলোয় আর লাল রক্তের মিশ্রণে পরিবেশটা কেমন যেন থমথমে অবস্থা। রাফি এটা দেখে শব্দ করে হাসে। এই হাসির মানে কি কেউ জানে না, সবার মনে ভয় ঢুকে যায়। কেন হঠাৎ করে রাফির মতো খ্যাত গরিব অসহায় ছেলেটা অচেনার মতো আচরণ করছে, কেউ তা বুঝতে পারছে না। আশফির হাতের ইশারায় রডটা নিয়ে শফিক শাটারের কাছে যেতেই বলতে থাকে, কে বাইরে আছিস? দেখ, ভালোই ভালোই বলছি, চলে যা এখান থেকে, নয়তো কেউ জান নিয়ে বাড়ি যেতে পারবি না। রাফি তাদের অবস্থা দেখে জোরে হেসে দেয়। সজীব যে রাফিকে মারতে যাবে, তখনই আরেকটা শব্দ হয়। রাফি মুচকি এসে সামনের দিকে তাকাতে বলে সজীবকে। সজীব চেয়ে দেখে শফিক পায়ে হাত দিয়ে বসে আছে, তার হাত পা দিয়ে অঝরে রক্ত ঝরছে। সজীব আর আশফি ভয় পেয়ে চিৎকার করে বলে, কে বাইরে আছে? সাহস থাকলে সামনে আয়। কাপুরুষের মতো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে আশফি বলে, সজীব, রাফির জন্য এইসব হচ্ছে। সে মনে হয় কোনোভাবে কাউকে বলে দিয়েছে। চল, একে মেরে দিয়ে আমরা পালিয়ে যাই। কথাটা বলে আশফি তার পিছন থেকে গান বের করে রাফির দিকে তাক করে যেন ট্রিগারে চাপ দিলে রাফির মাথাটা ভেদ করে বুলেটটা চলে যাবে। রাফি শুধু মুচকি হাসছে, কেউ বুঝতে পারছে না সে কিভাবে মৃত্যুকে সামনে থেকে দেখে মাথাটা ঠান্ডা করে বসে আছে। আশফি তার পিস্তলে ট্রিগারে চাপ দিবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা আশফির পিস্তল থেকে বের হয়নি, গুলিটা পাশ থেকে করা হয়েছে। গুলিটা যে আশফির হাতের কবজিতে লাগে। আশফির হাত থেকে গানটা পড়ে যায়। সবে চেয়ে আছে অপরিচিত আগন্তুকের দিকে, যার পরনে কালো ভয়ঙ্কর ড্রেস। আগন্তুকটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সে এসে রাফির বাঁধন খুলে দিল। রাফি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অনেকক্ষণ যাবৎ সে বসে বসে অস্থির বোধ করছিল। আগন্তুকটা নিচ থেকে সিগারেটটা উঠিয়ে মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেটটা জোরে জোরে টানছে আর শব্দ করে হাসছে। রাফি কেবল সেদিকে চেয়ে আছে, তার কাছে সব কিছু অচেনা মনে হচ্ছে। রাফি যে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়, ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। ঠান্ডা, সে তার মাইন্ডটাকে ঠান্ডা করছে। সজীব একবার রাফির দিকে চায়, আরেকবার আগন্তুকের দিকে তাকায়। রাফি সিগারেট টানছে, এটা কি করে সম্ভব? তাকে তো সবাই মিলে খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে তো কিছুই খায়নি। বলেছে সে কোনো সময় এগুলো খায়নি, কিন্তু আজ আমি নিজের চোখে এটা কি দেখছি? কে এই রাফি? আজ তাকে অন্য দিনের চেয়ে আলাদা লাগছে, আর ভাবছে হঠাৎ কোথা থেকে এই আগন্তুকটা আসছে। সজীব বোকার মতো চেয়ে আছে পাশে। আশফি তার এক হাত আরেক হাতের উপর চেপে ধরে দাঁড়িয়ে আছে। আগন্তুকটা বেশি কথা না বলে সজীবের পায়ে একটা গুলি চালায়। সজীব চিৎকার দিয়ে ওঠে। রাফির কাছেও আগন্তুকটাকে কেমন যেন অচেনা লাগছে, তবে আগন্তুকটা মাফিয়াদের মতো করে গুলি চালায়, আবার তার স্টাইলটাও কেমন যেন অদ্ভুত। কে এই আগন্তুক? রাফি বুঝে উঠতে পারছে না। আজ মনে হচ্ছে এই রুমে বুলেটে বর্ষণ হবে আর কিছু লোকের চিৎকার, কিন্তু কেউ আসবে না তাদের বাঁচাতে। হয়তো রক্ত আর লাশের গন্ধে হিংস্র জীবজন্তু এসে খুবড়ে খুবড়ে খাবে তাদের নিথর দেহ। ভাবতেই রাফি সামনে চায়। রুমের ভিতর আরেকটা গুলির শব্দ হয়, কিন্তু এবার আগন্তুকের পিস্তল থেকে গুলি বের হয়নি। সবার পিছন থেকে শফিক গুলিটা চালায় কেমন যেন করে। সে বসে আছে আদর্শ অবস্থায়, ডান হাত দিয়ে গুলিটা চালায়, সোজা গুলিটা যে লাগে আগন্তুকের হাতে।
তার হাত থেকে গানটা নিচে পড়ে যায়। ঘরটায় এখন নিস্তব্ধতা বিরাজ করছে, কারো জানা নেই এখানে কে মরবে আর কে বাঁচবে। আশফি এবার একটু শব্দ করে হাসে, শফিককে বলে, সাব্বাস বেটা, ভালো একটা কাজ করছিস। শালা কোথা থেকে এসে আমার লোককে মেরে দিয়ে চলে যাবি? কি ভেবেছিস তুই তোকে ছেড়ে দিব শালা পা? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। পাগল হয়ে গেছে মনে হয় লোকটা, কিন্তু সে এতক্ষণ তো ঠিকই ছিল। আশফি বলে, কিরে, পাগল হয়ে গেছিস নাকি? এমনভাবে হাসতেছিস কেন? তবু আগন্তুকটা কিছু বলে না। সজীব বসে থেকে উঠে কোনো রকমে এসে রাফির শার্টের কলার ধরে টানতে টানতে শার্টটা ছিঁড়ে ফেলে। রাফি কিছু বলছে না, শুধু দেখছে সজীব কি করে তার সাথে। মা, তোর জন্য এইসব হচ্ছে। তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে কোনো রকমে রাফিকে একটা গুলি মারে। রাফি একটু দূরে যেয়ে পড়ে। রাফি মুচকি হেসে সজীবকে বলে, সজীব, বাঁচতে চাইলে পালিয়ে যা, নয়তো তোর এমন অবস্থা করব যে কুত্তারা পর্যন্ত তোকে দেখে দূরে সরে যাবে। সজীব রাফির কথা শুনে নিচ থেকে স্টিকটা তুলে রাফিকে বাড়ি মারতে যাবে। তখনই রাফি টেবিলের উপর থেকে আগন্তুকের বড় টুপিটা মাথায় দিয়ে হাতে গানটা নিয়ে সোজা একটা গুলি করে। গুলিটা যে লাগে শফিকের কপাল, সাথে সাথেই কপাল থেকে রক্ত বের হতে থাকে। রাফি আরেকটা গুলি চালায়, সেটা যে লাগে সজীবের বাম পায়ে। সজীব চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আগন্তুকটা আবারও হাসে। আশফি শাটারটা খুলে বের হতে যাবে, তখনই আশফির পিঠে যেয়ে একটা গুলি লাগে। আশফি নিচে পড়ে যায়। আশফির দেহটা ছটফট করছে, সে মনে হয় তার যমদূতকে দেখে ফেলেছে। আশফির এমন অবস্থা দেখে সজীব কান্না করে দেয়। রাফি যেয়ে সামনের চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসে, আর ডান হাতে পিস্তল, বাম হাতে জ্বলন্ত সিগারেট, মাথায় বড় টুপি, সাদা শরীরে বিভিন্ন জায়গায় রক্তের দাগ। রাফিকে দেখে যে কেউ বলে দিবে সে কোনো মাফিয়া, কিন্তু সে আসলে কি মাফিয়া জানেনি, সব ধোঁয়াশা। সজীব কান্না করতে করতে বলে, ভাই, কে আপনারা? আমাদের এমন করছেন কেন? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে আর সিগারেট টানতে থাকে। সে যে চেয়ারে চুপ করে বসে থাকে। রাফি হাত দিয়ে গানটা নাড়াচ্ছে আর হাসতেছে। সজীব, তুই এখন বল, আমাকে এখানে ধরে আনার মানে কি? সজীব একটু ঢোক গিলে বলে, রাফি, ওই দিন তোমার জন্য আমাকে থানায় যেতে হয়েছে, তাই আমি তোমার ওপর প্রতিশোধ নিতে এখানে আনছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কথাটা বলে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। রাফি মুচকি হেসে জবাব দেয়, তোদের উচিত ছিল আমাকে আরো আগে মেরে ফেলার, কিন্তু সবাই যেটা ভুল করে তোরাও সেই ভুলটাই করেছিস। তুই ভার্সিটিতে আমাকে অনেক অপমান করেছিস, তাই বলে আমি সবসময় চুপ থাকবো না, আর তাও হবেও না। তুই যেমন তোর অপমানের প্রতিশোধ নিতে আমাকে এখানে ধরে নিয়ে এসেছিস, এখন আমি আমার অপমানের প্রতিশোধ নেব। তাহলে কেমন হবে গেমটা? সে জোরে জোরে হাসতে থাকে। সজীব অনেক কান্নাকাটি করছে, কিন্তু রাফির কানে যেন এগুলো যাচ্ছে না। সজীব কিছু বলতে যাবে, কিন্তু তা আর বলতে পারে না, কারণ রাফি একটা গরম বুলেট সজীবের মাথায় মেরে দেয়। সজীব নিস্তব্ধ হয়ে শুয়ে পড়ে। ঘরে এখন পিনপিন নীরবতা বিরাজ করছে। হলদে আলো নিচে দুজন বসে আছে। পুরো ঘরে রক্তের গন্ধে মমক করছে। ফ্লোরে পড়ে আছে চারজনের লাশ। রাফির মাথায় টুপিটা খুলে টেবিলে রাখে, হাতের গানটাও টেবিলে রেখে আগন্তুকটাকে প্রশ্ন করে, কে আপনি? আমাকে এভাবে বাঁচানোর মানে কি? আগন্তুকটা কিছু না বলে জোরে জোরে হাসতে থাকে। কি হলো বলেন, কে আপনি আর এভাবে হাসছেন কেন? এবার আগন্তুকটা হাসি থামিয়ে জবাব দেয়, সরি, আমি কি সেটা না জানাই ভালো। শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিমান, তাহলে আমাকে নিয়ে ভাবো। দেখ, আমি কে আসি, আবার দেখে হবে কোনো এক বিশেষ সময়ে। বলে উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে বেরিয়ে পড়ে রুম থেকে। একসময় দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে যায়। রাফি কেবল চেয়ে থাকে আগন্তুকের চলে যাওয়ার দিকে। রাফি তার ছেঁড়া শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। ব্রেকিং নিউজ, কাল রাতে কে বা কারা যেন মেয়র শহীদ হোসেনের ছেলে সজীব ও ছাত্রলীগের নেতা আশফি
আর তার দুজন লোককে মারাত্মকভাবে খুন করে। পুলিশ এখনও বলতে পারছে না কে বা কারা খুনটা করেছে। এতক্ষণ শুনছিলেন সকাল 8টার খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটা দেখে নুসরাত বসা থেকে উঠে দাঁড়ায়। তার জন্য বিশ্বাস হচ্ছে না সজীব মারা গেছে। ফোনটা নিয়ে সে হৃদয়কে ফোন করে, তার ফোন বন্ধ দেখাচ্ছে। আবার রিয়াজকে ফোন দেয়। কিছুক্ষণ ফোন বাজার পর সে ফোন ধরে কান্না করে দেয়। রিয়াজ কান্না করতে করতে বলে, নুসরাত, সজীবকে কারা যেন খুন করে ফেলেছে। আমি তাদের বাসায় আছি, তুমি চলে এসো। সবাই এখানে চলে এসেছে। রিয়াজ ফোনটা কেটে দেয়। নুসরাতেরও খারাপ লাগছে। এতদিন চলাফেরা করেছে, তাকে বিরক্ত করেছে, ঠিক আছে, কিন্তু তবু নুসরাতের খারাপ লাগছে। সে রেডি হয়ে চলে আসে সজীবদের বাড়ি। স্যার, কোনো ক্লু পাইনি। যেখানে খুনটা হয়েছে সেই এরিয়াটা মেহরাব সাহেবের এরিয়া, তাই ওনার উপর কেসের দায়িত্বটা পড়েছে। মেহরাব পুরো জায়গাটা পরিদর্শন করছিল। রক্তে পুরো ঘর ছেয়ে আছে, একজন আরেকজনের উপর পড়া। একজনের শাটারের সাথে লেগে আছে। 60 ওয়াটের বাল্বটা এখনও জ্বলছে। টেবিলের উপর দুটো সিগারেটের প্যাকেট, ফ্লোরে জুতা ছাপ স্পষ্ট। এগুলো দেখছিল মেহরাব। তখনই সাইফুল কথাটা বলে। এবার মেহরাব রেগে বলে, কোনো ক্লু পাওয়া যায়নি? মানে কি, খুনি কি কোনো ক্লু রেখে যায়নি? সাইফুল কথাটা শুনে মাথা নিচু করে জবাব দেয়, স্যার, এমন কোনো ক্লু পাওয়া যায়নি যেটা দিয়ে আমরা খুনিদের কাছে পৌঁছাতে পারবো। স্যার, 6টা বোতাম পাওয়া গেছে, কিন্তু সবগুলো রক্ত লেগে আছে। মেহরাব আর কিছু ভাবতে পারছে না। এটা কি করে সম্ভব? খুনি কোনো প্রমাণ রেখে যায়নি, তাহলে এই খুনের পিছনে কারোর হাত থাকতে পারে। সজীব আর আশফি কি খুনির প্রধান টার্গেট ছিল? যদি সজীবের শত্রু থাকে, তাহলে সে আবার আশফিকে মারল কেন? সজীব আর আশফি এরা দুজন একসাথে হলো কিভাবে? একজন ভার্সিটির স্টুডেন্ট আর একজন রাজনৈতিক নেতা, তাহলে কি? না না, মেয়েরা আর ভাবতে পারছে না। সব তার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তখনই মেহরাবের কাছে একটা ফোন আসে। ফোনে এমন কিছু শুনে সে চমকে ওঠে। মেহরাবের মাথায় চিন্তার পাহাড় নেমে আসে, কারণ এখন মেয়র শহীদ হোসেন তাকে ফোন দিয়েছে। এই কথা বলে মেহরাবকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেড়ে দেয়। মেহরাবের কপালে চিন্তার ছাপ পড়েছে। উপর থেকে চাপ দিচ্ছে, আবার মেয়েরও চাপ দিচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। রাফিরাজ একটু দেরি করে ঘুমটা ভেঙেছে। আজ আর ভার্সিটিতে যাওয়া হবে না, তাই সে চলে যায় করিম কাকার চায়ের দোকানে। প্রতিটা খবরের চ্যানেলের হেডলাইন, কাল রাতে মেয়রের ছেলে খুন। শহরের অবস্থা খুব খারাপ। মেয়রের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। রাফি খবরটা টিভিতে দেখে মুচকি হেসে চাটা শেষ করে চলে আসে। এখন রাফির মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তাকে কালকে রাতে বাঁচিয়েছে? রাফির কাছে মনে হচ্ছে আগন্তুকটা কোনো রিয়েল মাফিয়া। রাফি সারাদিন এসব আর্টিকেল পড়ে, তাই তার মাথায় আসছে সবই মাফিয়াদের স্টাইলের সাথে মিলে যাচ্ছে আগন্তুকটার। কিন্তু রাফি আগন্তুকের মুখটা দেখতে পায়নি মাস্কের জন্য। কিন্তু আগন্তুকটা রাফিকে এই মুহূর্তে ভাবনার মাঝে ফেলে দিয়েছে। রাফি একটা পার্কের বেঞ্চের উপর আরাম করে বসে বসে এগুলো চিন্তা করছিল। তখনই ভাবনার মাঝ থেকে একটা ছেলে দৌড়ে রাফির কাছে আসে। মনে হচ্ছে কেউ তাকে দৌড়াচ্ছিল। রাফির সামনে এসে হাঁটুর ভর দিয়ে কিছুক্ষণ মন খুলে শ্বাস নিয়ে রাফির হাতে একটা গিফট কাগজে মোড়ানো বক্স দিয়ে দৌড়ে আবার চলে যায়। রাফি কেবল সেদিকে চেয়ে আছে, কোনো কিছু বলছে না। সে কিছু বুঝতে পারছে না যে এটা কার দেওয়া বক্স। হয়তো ছেলেটা ভুল করে দিয়ে চলে গেছে। কিন্তু রাফি অবাক হয়ে যায় এটা দেখে যে বক্সের উপরে ছোট্ট করে রাফিদা লেখা। সে বুঝে গেছে হয়তো এসরে কেউ তাকে চিনে গেছে। রাফি এখন বক্সটা খুলবে না, বাসে যে বক্সটা খুলবে। আজ সজীবের মৃত্যুর 4 দিন, পুলিশ এখনও খুনিদের ধরতে পারেনি। মেহরাব কি করবে বুঝে উঠতে পারছে না। কেন শহরে এত খুন হচ্ছে? কে করছে এগুলো? যদি এগুলো রাফিনদের গ্যাংরা মিলে করে থাকে, সজীব আর আশফির সাথে ওদের কি শত্রুতা ছিল? মেহরাব যতদূর জানে মাফিয়াদের আলাদা ড্রেস আপ থাকে,
তাহলে রাফিনদের দ্বারা এই খুন সম্ভব না, কারণ সজীবদের লাশের পাশে শার্টের বোতাম পাওয়া গেছে। তাহলে সজীব আর আশফিকে তাদের কেন শত্রুর কাছে মারবে? কিন্তু সজীব আর আশফি শত্রু এক হতে যাবে কেন? খুনিটা তাহলে কে হতে পারে ভাবতে থাকে মেহেরাব। সব যেন ধোয়ানো ধোঁয়াশা। স্যার, ভিতরে আসতে পারি? হঠাৎ কারোর কথার আওয়াজে মেহেরাবের সামনের দিকে তাকিয়ে দেখে ইকবাল ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। বলে রাখা ভালো, ইকবাল হচ্ছে প্রফেশনাল পর্যায়ে একজন হ্যাকার, যে মেহেরাব সাহেবের জন্য কাজ করে। মেহেরাব হাতের ইশারায় তাকে ভিতরে আসতে বলে। আজ ইকবাল অন্যদিনের চেয়ে আলাদা ড্রেস আপ পরেছে। সাদা কালারের মোটা জ্যাকেট, মাথায় ক্যাপ। এই গরমের সময় যে কেউ এমন জ্যাকেট পরতে পারে তা ইকবালকে দেখে বোঝা যাবে। মেহেরাব জানে ইকবাল যখন থানায় আসে তখন সে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসে, তাই মেহেরাব আগেই বলে। তাই অসময়ে থানায় কেন? স্যার, আপনি তো জানেন আমি কোনো দরকারি বা গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়া থানায় আসি না। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটা সিগারেট জ্বালাতে পারি? ইকবালের এমন কথা শুনে মেহেরাব চমকে ওঠে। কেবল তিনি ইকবালের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিনের চেয়ে আজকের ব্যবহারটা কেমন যেন লাগছে মেহেরাবের কাছে। ইকবাল তো আমার সামনে সিগারেট দূরের কথা, চাও পান করতো না, তাহলে আজ তার কি হলো? মেহেরাব একটু মুচকি হাসি দিয়ে সিগারেট জ্বালানোর অনুমতি দেয়। ইকবালও অনুমতি পেয়ে মুচকি হেসে পকেট থেকে দুইটা দামি ব্র্যান্ডের সিগারেট বের করে একটা তার ঠোঁটে চেপে আরেকটা মেহেরাবের দিকে এগিয়ে দেয়। এবার মেহেরাব অবাকে চরম পর্যায়ে চলে যায়। সে ভাবতেও পায়নি ইকবাল এমন একটা দুঃসাহস দেখাবে। মেহেরাবও ঠান্ডা মাথার খেলোয়াড়, তাই সে কিছু না ভেবে সিগারেটটা তার ঠোঁটে চাপে। বলো, এবার তোমার কি গুরুত্বপূর্ণ কথা? ইকবাল একটা রহস্যময় মুচকি হাসি দেয়। মেহেরাব ভাবতেও পায়নি ইকবাল এমন রহস্যময় মুচকি হাসি দিতে পারে। আর 4 বছর ধরে ইকবাল মেহেরাবের হয়ে কাজ করে, কিন্তু কখনো তো এমন করে রহস্যময় মুচকি হাসিনি। আর আজকের মতো ব্যবহার তো কখনো করেনি। কি ব্যাপার, তুমি এমন করে হাসতেছো কেন? কিছু বলার থাকলে বলো, না হলে তুমি এখন আসতে পারো। একটা কেসের ঝামেলায় ভালোভাবেই ফেঁসে গেছি, তুমি আবার সময় নষ্ট করছো। কি বলবে তাড়াতাড়ি করে বলো। ইকবাল জ্বলন্ত সিগারেটটা জোরে টান দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে বলতে থাকে। আপনার কেসটা যদি আমি সামনে দিই কেমন হবে? মানে, বুঝতে পারছি না, কি বলতে যাচ্ছ? না, বোঝা লাগবে না। আপনাকে একটা গল্প শোনাই। শহরে নতুন একটা ছেলে আছে। তাদের উদ্দেশ্য শহরটাতে তাদের রাজ চালবে। কিন্তু দেশের সব শহরের মতোই এই শহরটায় এক না। তাই রাজ করতে হলে অনেক টপ মাফিয়া, রাজনীতি নেতা, পুলিশ, প্রশাসন হাত করতে হবে। সবকিছু করেছে। এখন শুধু মানুষের ভিতর ভয় আর আতঙ্ক ঢুকাবে। কিন্তু একসময় তাদের একটা বন্ধু বা দলের লোক ওদের সাথে বেইমানি করে। তাহলে কেমন হবে বলেন তো? এইগুলো বলে ইকবাল আরেকটা সিগারেট জ্বালায়, আরেকটা মেহরাবকে দেয়। ঘরটার ভিতর এখন বিষাক্ত ধোঁয়াগুলো উঠছে। মেহরাব ইকবালের কিছু কথা বুঝতে পারছে, কিন্তু শেষে বেইমানি করে কে সেটা বুঝতে পারছে না। তাই মেহরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে। কে সেই বেইমান? ইকবাল বিষাক্ত ধোঁয়া ওড়াচ্ছে আর দেখছে মেহরাবও শান্ত দৃষ্টিতে অধীর অপেক্ষায় বসে আছে কখন তার প্রশ্নের উত্তর পাবে। ইকবাল মুচকি হেসে আবার বলতে শুরু করে। মনে করেন বেইমানিটা আমি করলাম। মেহরাব মনে হয় এমন উত্তর আশা করেনি, তাই দাঁড়িয়ে থাকে। ইকবাল শান্ত হয়েই বলে। স্যার, আপনাকে শুধু ধরতে বলেছি, আর কিছু না। শান্ত হয়ে বসেন। মেন পয়েন্টে তো এখন আসিনি। আপনি যে কেসগুলো নিয়ে এত দূর চিন্তা করেছেন, খুনির পিছনে এত সময় নষ্ট করেছেন, আমি যদি আপনার কাজটাকে সহজ করে দেই তাহলে কেমন হবে? মেহরাব এবার অশান্ত হয়ে যায়। সে এতদিন ধরে কেসগুলোর কিছু বের করতে পারল না, কিন্তু আজ হঠাৎ ইকবাল এমন কথা বলছে কিভাবে সে কিভাবে এই কেসগুলো সহজ করে দিবে। তাই মেহরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে। এটা কিভাবে সম্ভব? আমি এতদিন যাবৎ কেসের তদন্ত করে কিছুই পেলাম না, কিন্তু তুমি কি করে সহায়তা করবে? মেহরাবের এমন অস্থিরতা দেখে ইকবাল জোরে হেসে দিয়ে বলে।
আপনার থানায় এমন কোনো পুলিশ আছে যাকে আপনার সন্দেহ হয়? যেমন সে আপনাদের সকল তথ্য ফাঁস করে দেওয়া বা সে অফিসার নিজেই একজন মাফিয়া এমন কাউকে সন্দেহ হয় কি আপনার? তোমার কি মনে হয় থানায় কোনো মাফিয়া বা ওদের লোক আছে? যদি এমন হতো তাহলে কি আমি বসে আছি? সাথে সাথে কঠিন শাস্তির ব্যবস্থা করতাম। না, আমার থানায় এমন কোনো অফিসার নেই, আর না কারোর প্রতি আমি সন্দেহ করি। ইকবাল হাসতে হাসতে বলে। সন্দেহ করেন না বলেই তো আপনি এখনো খুনের রহস্যের ভিতর পড়ে আছেন। তা আপনার কাছে রাত ছেলেটা কেমন লাগে? না মানে সন্দেহ করার মতো কি আছে? কি বলতে যাচ্ছ সোজাসুজি ভাবে বলো। আর রাজকে কেন অযথা সন্দেহ করব, সেটার তো কোনো প্রশ্নই ওঠে না। স্যার একটা কথা বলি আপনাকে, যে গল্পটা তখন আপনাকে বললাম ওইটার বেঈমানটা আমি। আর আপনার আশপাশে সেই ছদ্মবেশী মাফিয়া খুনিটা ঘোরাঘুরি করছে, কিন্তু আপনি তা উপলব্ধি করতে পারছেন না। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার যা জানা আছে আমি তা বলে দিয়েছি। আর মেহেরাব বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে। কে সেই অফিসার? নামটা বলো। কে ওই মা যে আমার থানায় বসে বসে আমার সাথে বেইমানি করছে? ইকবাল দাঁড়িয়ে বলে। অফিসারটা আপনার অতি কাছের। ইকবাল আর কথা বলতে পারে না, সে চেয়ার থেকে পড়ে যায় আর মাথা থেকে রক্ত পড়তে থাকে। মেহেরাব সাথে সাথে ইকবালের কাছে আসে, কিন্তু ইকবাল তার আগেই পরপারে চলে যায়। তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে বিদায় নেয় পৃথিবী থেকে। মেহেরাব তাড়াতাড়ি সবাইকে ডাক দেয়। সবাই এসে দেখে ইকবাল নিচে পড়ে আছে, তার কপালটা থেকে রক্ত পড়তেছে। কিছু দূরে দাঁড়িয়ে আছে মেহরাব, কিছুক্ষণ আগের ঘটনাটা মনে করার চেষ্টা করছে। ইকবালের লাশটা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নুসরাত আজ 5 দিন যাবৎ রাফিকে নিয়ে সন্দেহ করছে অতি মাত্রায়। 2 দিন ধরে সে কোথাও উধাও হয়ে গিয়েছে, কিন্তু সে তার সন্দেহটা নিজের মধ্যে পুষে রেখেছে। নুসরাত খেয়াল করেছে যে রাফি অন্য দিনের চেয়ে আজকে কি নিয়ে যেন বেশি চিন্তিত। রাফির আবার কিসের চিন্তা? সে 2 দিন কোথায় ছিল জানতেই হবে। এগুলো ভাবছিল নুসরাত। তখনই রিয়া বলে ওঠে। কি রে, কতক্ষণ ধরে দেখছি তুই ওই খ্যাত ছেলেটার দিকে তাকিয়ে আছিস? ভালোবেসে ফেলেছিস নাকি? কি যে বলিস না তুই! আমি আর ওই খ্যাতটাকে? কখনো সম্ভব না। আমি ভাবছি রাফি 2 দিন ধরে আমাদের বাসায় ছিল না, আবার ভার্সিটিতেও আসছে না। এগুলোই ভাবছিলাম। তোর এত মাথা ব্যথা কেন? ওই ছেলেটা যা ইচ্ছে করুক, তাতে তোর কি? আমার কি মনে হয় জানিস, সজীবের খুনের পিছনে রাফির কোনো হাত আছে। নুসরাতের কথাটা শুনে সবাই জোরে হাসতে থাকে। এবার রিয়া বলে। তোর মনে হয় মাথার তার ছিঁড়ে গেছে। ডাক্তার দেখে তাড়াতাড়ি। রাফি খ্যাত, বোকা ছোট দেখতে বোঝা যায় তো না। সে মানুষ খুন করবে? তোর সন্দেহ সম্পূর্ণ ভুল। নুসরাত তাদের কথা মানতে রাজি না। সে যে নিজেই রাফিকে জিজ্ঞেস করবে 2 দিন কোথায় ছিল। স্যার, ইকবালের ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। মেহেরাব ভাবছিল ইকবাল তখন কি বলতে চেয়েছিল, কিন্তু আর বলতে পারেনি। আমার থানায় এমন বিশ্বাসঘাতক অফিসার আছে, তাও আবার আমার চোখের সামনে, কিন্তু আড়ালে কি নামটা বলতে যাচ্ছিল। মেহরাব অধীর আগ্রহ নিয়ে বসে আছি কখন ইকবালের ময়না তদন্তের রিপোর্ট আসবে। এগুলো ভাবছিল মেহরাব। তখনই সাইফুল ময়না তদন্তের রিপোর্টটা নিয়ে মেহরাবের কেবিনে প্রবেশ করে। মেহরাব তাড়াতাড়ি করে রিপোর্টটা পড়তে শুরু করে। এক পর্যায়ে দেখতে পান ইকবালের খুন কোনো স্নাইপার দিয়ে করা হয়েছে। বন্দুকের বুলেট ইকবালের ভিতর থেকে পাওয়া গেছে। মেহরাব যেয়ে কাছের জানালার পাশে দাঁড়িয়ে দেখতে থাকে কাজটা ছিদ্র হয়ে আছে। তার মানে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপিং করা হয়েছে। মেহরাব সাইফুলকে বলে। ওই ভাষার ছাদে যেয়ে দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। মেহরাব টেবিলের ভিতর থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট তার ঠোঁটে চাপে। ব্যস্ত শহরটা দেখছে আর ভাবছে কে ইকবালকে মারতে পারে। মেহরাবের জানা মতে ইকবালের এমন কোনো শত্রু ছিল না যে তাকে এভাবে জানে মেরে দিবে। রাজ, তুমি কি জানো ইকবাল খুন হয়েছে? রাজ কারোর সাথে মোবাইলে কথা বলছিল। তখনই মেহরাব রাজকে কথাটা বলে।
হঠাৎ কারোর কথায় রাত চমকে উঠে পিছনে ফিরে তাকায়, দেখে মেহেরাব চেয়ারের উপর আরাম করে বসে আছে। রাজ তাড়াতাড়ি ফোনটা কেটে মেহেরাবের কাছে এসে বলে, জি স্যার, শুনেছি ইকবালের লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে, কিন্তু এভাবে খুনটা হবে আমি ভাবতেই পারছি না। রাজ ভুরুকুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, রিপোর্টে কিভাবে খুনটা হয়েছে লেখা, সেটা তো আমার থেকে তুমি ভালো করেই জানো। মানে স্যার, আমি তো এখনো রিপোর্ট দেখিনি, তাহলে জানবো কি করে? আরে এত অস্থির হচ্ছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। তুমি তো ভালো মাইন্ড গেম খেলতে ভালোবাসো, তাহলে আমার সাথে খেলবে মাইন্ড গেম? রাজের কাছে কেমন যেন লাগছে মেহেরাবকে এত রহস্যময়ী হয়ে কথা বলতে আগে কখনো দেখেনি রাজ। তবে মেহেরাবের সাথে মাইন্ড গেম খেলতে ভালোই লাগবে। স্যার, আমার সাথে আবার আপনি কি মাইন্ড গেম খেলবেন? মেহেরাব তাড়াতাড়ি উত্তর দেয়, তুমি খেলতে চাইলে বলো, আমি কিন্তু প্রস্তুত আছি। তুমি বললে শুরু করব। আর গেমটা ধরো এই চোর পুলিশের খেলা খেলবো। কেমন হবে গেমটা? হ্যাঁ, ভাবতেই আমার ভালো লাগছে। হ্যাঁ, আপনি যেহেতু প্রস্তুত, তাহলে আমি আর না করব কেন? তবে গেমটা আমার কাছে ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। মেহেরাব আর কথা পারায় না, দাঁড়িয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, গেমটা ইন্টারেস্টিং হতেই হবে, না হলে তুই মাইন্ড গেমার মজা পাবে না। আসি। কথাটা বলে মেহেরাব রাজের কেবিন থেকে চলে আসে। রাজ মেহেরাবের বের হওয়ার দিকে যে মুচকি হেসে চেয়ারে বসে পড়ে। কিরে, তোকে যে 2 দিন বাসায় দেখিনি, আবার ভার্সিটিতেও যাসনি, কারণ কি? তারা ভরা আকাশ দেখতে আসছে রাফি। চারপাশে হিমেল হাওয়ার স্পর্শ মনটা শীতল হয়ে যায়। রাফির যদি কবি থাকতো তাহলে সে অবশ্যই একটা কবিতা লিখত এই ফর্সা আকাশ নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, রাফি কোনো কবি না। এটা ভেবে রাফির মন খারাপ হয়ে যায়। এই রাতে যদি পাশে প্রিয় মানুষটা থাকতো তাহলে সারা রাত দেখে কাটিয়ে দিতে পারবে। কিন্তু রাফির কোনো পছন্দের মানুষ নেই। রাফি একাকিত্ব থাকলেও সে সবসময় উৎফুল্ল থাকে। রাফি যখন সাথে দাঁড়িয়ে এগুলো ভাবছিল তখনই নুসরাত রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাফি পিছনে ফিরে দেখে নুসরাত দোলনায় বসতে বসতে কথাটা বলে। নুসরাতের হাতে একটা সিগারেটের প্যাকেট, তার থেকে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে থাকে। রাফি যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত মেয়ে হয়ে সিগারেট খায়। কিন্তু আগে তো কখনো নুসরাতকে সিগারেট খেতে দেখেনি। তাহলে নুসরাতের প্রতি রাফির মনে ঘৃণা সৃষ্টি হয়। রাফি বিরক্ত বোধ করে নুসরাতকে উত্তর দেয়। জি, গ্রামের বাড়িতে ছিলাম। নুসরাত পকেট থেকে একটা সিগারেট বের করে রাফির দিকে দেয়, কিন্তু রাফি তা নেয় না। সিগারেটের প্রতি রাফির অনীহা দেখে সে একটা মুচকি হাসি দেয়। তা তোর গ্রামের বাড়ি যেন কই? জি, চট্টগ্রাম। সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছেড়ে বলে। চট্টগ্রাম থেকে ঢাকায় এত তাড়াতাড়ি আসলি কিভাবে? রাফি বুঝতে পারছে না নুসরাত তাকে এত প্রশ্ন করছে কেন। ট্রেন দিয়ে এসেছি, তাই সময় কম লেগেছে। রাফি, তুই জানি কেমন ছেলে বুঝছিস? আমার কাছে তোকে শুধু রহস্যময় লাগে। তুই কি আদেও বোকা না রহস্যময়ী বুঝতে পারছি না। রাফি কেমন যেন থমথমে অবস্থা হয়ে গেছে, তাই সে আমতা আমতা করে জবাব দেয়। আমি আবার কেমন ছেলে? আমি কোনো রহস্যময় ছেলে না। আর আমি বোকা না হলে আপনাদের অপমান সব সহ্য করতাম না। আমার কেমন যেন লাগছে তোকে, যেন সন্দেহ সন্দেহ। যেদিন রাতে সজীবরা খুন হয় ওই দিন থেকে তোকে আর পাওয়া যাচ্ছে না। আর ওই একই দিন তো চট্টগ্রামে যেতে হয়েছে। তাহলে আমি কি কিছু একটা ভেবে নিব? রাফি নিজেকে ঠান্ডা করে, এখন যদি সে কোনো ভুল করে তাহলে তার সমস্যা হতে পারে। রাফি মাথাটা ঠান্ডা করে উত্তর দেয়। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কেন সজীব ভাইয়াকে খুন করতে যাব? আমার সামান্য রক্ত দেখলে মাথা ঘোরে, আর আপনি বলছেন আমি খুন করেছি? নুসরাত দেখতে পারছে রাফির চোখে ভয় নয়, আতঙ্ক ঝলঝল করছে। নুসরাত মুচকি হেসে রাফিকে বলে।
আমি তো বলিনি তুই সজীবদের খুন করেছিস। আমি তো শুধু তোকে সামান্য সন্দেহ করেছি। এখন কিন্তু আমার সন্দেহটা সত্যি হবে মনে হচ্ছে। রাফি কোনো রকমে নিজেকে শান্ত করে উত্তর দেয়। আমি তো আপনার সন্দেহ দূর করার জন্য এই কথা বলছি। তবে তুই আমার সন্দেহের তালিকায় প্রথমে আছিস। এমন কিছু দেখলে আমি কিন্তু পুলিশকে বলতে বাধ্য হব। রাফি যেন হাঁপ ছেড়ে বাঁচল, মুচকি হেসে জবাব দেয়। এমন কিছু করব না যাতে আপনার পুলিশের কাছে যেতে হয়। নুসরাত হাত দিয়ে নিজের কপালটা স্লাইড করে রাফিকে বলে। তাই যেন হয়। এটা বলে নুসরাত নিচে চলে আসে আর ভাবতে থাকে কি ছিল রাফির চোখে, কেন ভয় নেই কিন্তু আতঙ্কের প্রতিচ্ছবি ফুটে উঠছে। আর আসলেই তো রাফির মতো একটা খ্যাত ছেলে কিভাবে সজীবদের খুন করবে, যার কিনা প্রতিবাদ করার সাহস নেই, সে কিভাবে মানুষ খুন করবে। এগুলো ভাবছিল তখনই নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে নুসরাতের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সজীব মারা যাওয়ার পর থেকে ভার্সিটিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কোথাও কোনো র্যাগ হচ্ছে না। এভাবে আর কতদিন? চল আজকে নতুন কাউকে মুরগি বানাই। রিয়ার কথা শুনে সবাই রিয়ার দিকে তাকায়। রিয়া সবার তাকানো দেখে বলে। কি রে, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিস কেন? আমাকে কি জোকারের মতো দেখতে লাগছে? রিয়া মুখটাকে ইনোসেন্ট চেহারা করে বলল। সবাই তার কথাই হেসে দেয়। এবার আয়ান বলে। রিয়া কথাটা খারাপ বলেনি। আসলে অনেকদিন ধরে মজা করা হয় না, আজ জমিয়ে রেখ দেবো। কি বলিস সবাই? সবাই আয়ানের সাথে সহমত দেয়। রিয়া বলে। তা আজকে প্রথম কাকে দিয়ে শুরু করব? মামা দেখো একটা মেয়ে বোরকা পরে আসতেছে, চল আজকে ওই মেয়েকে দিয়ে শুরু করে। রিয়াজের কথাই সবাই গেটের দিকে তাকায়, দেখে একটা কালো বোরকা পরা মেয়ে আসতেছে। সবাই ভাবছে এই আধুনিক যুগে কেউ এরকম কালো বোরকা পরে আসে। জান্নাতের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। তার অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই সে সিলেট থেকে এখানে ট্রান্সফার হয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে। সে ঘুরে ঘুরে দেখছিল ভার্সিটিটা। ক্যাম্পাসটা খুবই বড় আর সুন্দর, তাই সে ভালো করে ঘুরে দেখছিল। তখনই পাশ থেকে একটা মেয়ে ডাক দেয়, কিন্তু কাকে ডাকছে তা বুঝতে পারছে না জান্নাত। কিন্তু যখন মেয়েটা কালো বোরকাওয়ালি বলে ডাক দিল, তখন জান্নাত দেখে আশেপাশে কোনো কালো বোরকা পরা মেয়ে নেই। তাই সে মেয়েটার ডাকে সেখানে যায়। আসলে রিয়ারা মজা করার জন্যই জান্নাতকে ডাকছে। জান্নাত জানে না ওর সাথে আজ কি হতে যাচ্ছে। জান্নাত গুটি গুটি পায়ে ওদের সামনে আসে আর সবাইকে সালাম দেয়। জান্নাত বুঝতে পারছে না কেন ওকে ডাকা হয়েছে, তাই সে প্রশ্ন করে ফেলে। আপু, আমাকে কেন ডেকেছেন? এত জলদি কিসের তোমার? তোমাকে কিছু প্রশ্ন করা হবে আর কিছু কাজ করতে হবে। যদি না করতে পারো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এখন বলো, তুমি কি প্রস্তুত? জান্নাত সবার দিকে একবার চেয়ে জবাব দেয়। উত্তর দেওয়ার মতো প্রশ্ন হলে আমি রাজি। এখন প্রশ্ন করতে পারেন। রিয়া জান্নাতের সম্পর্কে জানতে চায়। জান্নাত সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়, কিন্তু এখন এই সিনিয়ররা কি কাজ দিবে তা ভাবতেই কেমন যেন লাগছে জান্নাতের। রিয়া কিছু বলতে যাবে, তারা কি তাকে থামিয়ে দিয়ে আয়ান বলতে থাকে। মামনি, এখন আমি যে কাজটা করতে বলবো তোমাকে সেটা করতে হবে কিন্তু। জি ভাইয়া, বলেন আমাকে কি করতে হবে? আমার দ্বারা কাজটা করা সম্ভব হলে অবশ্যই করব। আয়ান শয়তান মার্কা হাসি দিয়ে বলে। ওই যে দেখছো, গাছের নিচে একটা ছেলে বসে আছে। জান্নাত গাছের দিকে তাকায়, দেখে একটা ছেলে বসে আছে। পরনে তার হালকা হলুদ শার্ট, কালো প্যান্ট, চুলগুলো বড় বড় কুকড়া, চোখে মোটা ফ্রেমে চশমা, মাথাটা নিচু করে বসে আছে। ভালো করে ছেলেটাকে জান্নাত দেখে উত্তর দেয়। জি ভাইয়া, দেখেছি। এখন কি করতে হবে আমাকে? যে ছেলেটাকে দেখতেছো তার নাম রাফি, তোমার ক্লাসে পড়ে। তুমি এখন গিয়ে রাফিকে প্রপোজ করবে। সবে হেসে ওঠে আয়নের কথাই। কে ভাবছিল না আয়ন এমন কিছু দিবে।
জান্নাতের চোখ জোড়া যেন বেরিয়ে আসার উপক্রম। সে ভাবতেই পারেনি আয়ন তাকে এমন একটা কাজ করতে বলবে। সে আয়নের মুখের উপর বলে দেয়, ভাইয়া, আমাকে অন্য কিছু করতে বলেন, আমি এটা করতে পারবো না। এবার রিয়া রেগে যেয়ে বলে, তুমি তো বলছিলে আমরা যেটা বলবো তুমি সেটা করবে, কিন্তু এখন আবার না করছো। নয়তো আজ ভার্সিটির প্রথম দিনই তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আয়ান যা বলছে তাই করো, যাও তাড়াতাড়ি। জান্নাত কাঁদো কাঁদো ফেস করে বলে, প্লিজ আমাকে এটা করতে বলবেন না, অন্য কিছু দেন প্লিজ। যা বলছে তা করো তাড়াতাড়ি। জান্নাত সবার দিকে একবার চেয়ে রওনা দেয় রাফির উদ্দেশ্যে। কিন্তু যে এমন একটা পরিস্থিতিতে পড়বে সে বুঝতে পারেনি জান্নাত। আমি আপনাকে ভালোবাসি। আজ আকাশটা মেঘলা, কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বলা যাবে না। হালকা হালকা মেঘের কালো আভাস, আবার কোথাও দিয়ে সূর্যি মামা তার আলো দিচ্ছে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। বৃষ্টি মানেই হচ্ছে ফুটবল খেলার আমেজ। শহরের দিকে বৃষ্টি মানে ঘরে বসে থাকা। শহরের লোকজন বৃষ্টিটা ভালো করে অনুভব করতে পারে না, কিন্তু গ্রামের লোকজন বৃষ্টির আমেজটা নিয়ে বেশ আনন্দ উপভোগ করে। আকাশে কালো মেঘ দেখা দিলেই ফুটবল নিয়ে মাঠে দৌড়। বৃষ্টি শুরু হলেই খেলা শুরু। ছোট বড় সবে বৃষ্টিটা উপভোগ করে। মাঠে ফুটবল খেলা মানে কাদা দিয়ে শরীর মাখামাখি। সেই কাদা ধোয়ার জন্য শরতের খালবিল ভরা পানি যথেষ্ট। রাফি নিচের দিকে চেয়ে চেয়ে এগুলো ভাবছিল আর হাসছিল। ঠিক তখনই মেলি কণ্ঠে কেউ ভালোবাসি কথাটা বলে ওঠে। রাফি কথাটা শুনে মাথাটা হালকা উঁচু করে দেখে কালো বোরকা পরা একটা সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে কথাটা বলছে। রাফি যেন বেশ অবাক হয়েছে, কোনো এক অজানা মেয়ে এসে ভালোবাসি বলবে, ভাবতে পারছে না রাফি। ভার্সিটির সবচেয়ে গরিব খ্যাত ছেলেটাকে কেউ ভালোবাসবে, ভাবতে পারছে না রাফি। রাফি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখে মুখে লেগে আছে মায়া, চোখের কোণে সামান্য পানি। তার চোখে ভয় স্পষ্ট দেখতে পারছে রাফি, কিন্তু কী জন্য ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না রাফি। তাই রাফি কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে মেয়েটা বলে, দেখেন, আমি খুবই লজ্জিত আপনার কাছে। রাফি বুঝতে পারছে না যে হঠাৎ ভালোবাসি বলে এখন আবার বলছে সে লজ্জিত। ঠিক বুঝতে পারছে না রাফি, তাই সে জিজ্ঞেস করলো, কি কারণে আপনি লজ্জিত জানতে পারি? মেয়েটা কাঁদো কাঁদো গলেই বলতে থাকে, আসলে আমি ভার্সিটিতে নতুন, তাই ওই যে মেয়ে আর ছেলেগুলো আছে না, ওরা আমাকে র‍্যাগ দিচ্ছে। র‍্যাগ শব্দটা রাফির কাছে খুবই পরিচিত একটা শব্দ। সে কম বেশি প্রতিদিনই ভার্সিটির বড় ভাইদের হাতে র‍্যাগ খায়। রাফির মনে হয়ে যায় তার ভার্সিটির প্রথম দিনের কথা। ভাবতেই কেমন যেন নিজেকে অচেনা লাগছে। প্রতি উত্তরে রাফি বলে, এখন আমাকে কি করতে হবে? আপনাকে আর কিছু করতে হবে না, আর ধন্যবাদ। জান্নাত রাফিকে আর কিছু না বলে চলে আসে আয়েনদের কাছে। সবাই জান্নাতকে নিয়ে মজা করছে। জান্নাত নীরবে সব সহ্য করছে। জান্নাত ওদের অপমান আর সহ্য করতে না পেরে দৌড়ে চলে আসে ক্লাসের দিকে। আর এদিকে সবাই জান্নাতের কাণ্ড দেখে অট্ট হাসিতে মেতে উঠছে। রাফি ওদের হাসির দিকে চেয়ে আছে। সবার প্রতি রাফির একটা রাগ হয়। সময়টা রাত 2টা। ফাহাদ, তাহের, সিয়াম, আকিদ মদ খেয়ে মাতলামো করতে করতে রাস্তা দিয়ে আসছিল। তখনই তাদের সামনে একটা কালো কালারের বাইক থামে। হঠাৎ তাদের সামনে বাইক থামার কারণে তারা দাঁড়িয়ে যায়। বাইক থেকে নামে অজানা অজানা একটা আগন্তুক। তার স্টাইলটাও কেমন যেন অন্যরকম। পরনে কালো কোট, যা পায়ের হাঁটু সমান লম্বা, মাথায় লম্বা টুপি, পায়ে কালো জুতা। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ফাহাদরা বুঝতে পারছে না কে এই আগন্তুক যে এত রাতে ওদের সামনে এসে বাইক থামায়। আগন্তুকটা ছেলে নাকি মেয়ে তাও বোঝা যাচ্ছে না। ফাহাদ রেগে বলে, কে তুই ভাই, এত রাতে আমাদের সামনে বাইক থামিয়েছিস? ফাহাদের কথা শুনে আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে থাকে। পকেট থেকে সিগারেট বের করে একটা সিগারেট জ্বালায় আর বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। সবাই আগন্তুকের আচরণ বেশ
অবাক এবং সবচেয়ে বেশি অবাক হয় তখনই যখন আগন্তুকটা হাসে, কারণ আগন্তুকটা আসলে একজন মেয়ে, আর মেয়ে হয়ে সিগারেট টানছে। খুবই অবাক হয়ে যায় সবাই। তাহির এবার বলে, এই খা বাচ্চা, এমনভাবে হাসছিস কেন? তবুও আগন্তুকটা কিছু বলে না, সিগারেটে জোরে টান দিয়ে বলতে থাকে, শুনলাম তোরা নাকি শহরে মাস্তানি করে বেড়াস। তা কার ক্ষমতায় তোরা মাস্তানি করিস? আমাদের ক্ষমতা লাগে না মাস্তানি করতে, তবে আমাদের শক্তিকে জানিস রাফুন ভাই? রাফিনের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে আর বলে, রাফিন, তাকে কি তোরা দেখেছিস? তাদের দেখতে হই না, এমনিতেই আমরা তাদের অনুভব করি। আগন্তুকটা দাঁতের দাঁত চেপে বলে, তাহলে ডাক তোদের ভাইদের, দেখি আজ তোদের কে বাঁচায়। ভাইদের ডাকতে হবে কেন? আর আমাদের কে মারবে যে বাঁচানোর জন্য? ফাদ আর কিছু বলতে পারে না। তার আগেই একটা গুলি চালানো হয়। বুলেটটা যে লাগে আকিবের হাঁটুর ঠিক উপরে। আকিব জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। ফাদ পিছন থেকে গান বের করার আগেই 3টা গুলির শব্দ হয়। একটা বুলেট দিয়ে শ্যামের বাম পায়ের মধ্যাংশে লাগে। শ্যাম যেন ব্যথা সহ্য করতে না পেরে নিচে পড়ে যায়। আরেকটা বুলেট তাহেরের হাতের কবজিতে লাগে। সে বাম হাত দিয়ে কোনো রকমে কবজিটা ধরে রেখেছে। ফরহাদের উরুর মাঝের দিকে লাগে। পরিবেশটা এখন থমথমে অবস্থা, কিন্তু 4 জনের আচানক চিৎকার। এত রাতে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলা নিষেধ, তাই রাস্তাটা পুরো ফাঁকা। ল্যাম্পপোস্টের আলো হালকা আগন্তুকের উপর পড়ছে। মাফিয়াদের স্টাইলে গুলি করে আবার বাইকের সাথে হেলান দিয়ে ঠোঁট দিয়ে পিস্তলের থেকে বের হওয়া সামান্য ধোঁয়াগুলো ফু দিয়ে উড়িয়ে দেয়। সবাই চোখে ভয় বিরাজ করছে, আর মনের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোথা থেকে হঠাৎ একটা আগন্তুক এসে সব এলোমেলো করে দিয়েছে। আগন্তুক আরেকটা সিগারেট জ্বালাই, ধোঁয়াগুলো ওড়াচ্ছে আর দেখছে 4 জন ছেলের ভয় কাতর চেহারাগুলো। আগন্তুক জোরে ধমক দিয়ে বলে, ফোন দে তোর ভাইদের, দেখি কি করে তোদের বাঁচায়। দে ফোন দে। ফাদ কাঁপা কাঁপা হাতে পিছনে পকেট থেকে ফোনটা বের করে রুহানের নাম্বার ডায়াল করলো, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, রুহানের ফোন বন্ধ। আপু, ফোন বন্ধ দেখাচ্ছে। কি রে, তুই এইভাবে তোতলাচ্ছিস কেন? তোদের কোনো ভাই কি ফোন ধরে না? এটা বলে আরো জোরে হাসতে থাকে। তাহির করুণ কণ্ঠে বলে, আপু, আপনি আমাদের সাথে এমন করছেন কেন? আমরা আপনার কি ক্ষতি করছি? কেন এমন করছেন দয়া করে বলেন। আগন্তুক কিছু না বলে শান্ত হয়ে শুধু হাসতে থাকে। আমার দরকার তোদের ভাইদের, যারা মাফিয়ার রাজ্য দখল করে বসে আছে। আজ তোদের থেকে একজনকে বাঁচিয়ে রাখবো, আর 3টেকেই মেরে দিব। একবার বল, কে আগে মরবি? কেউ কোনো কথা বলছে না। যে কোনো একজন বাদে সবাই মারা যাবে। কে কি করবে বুঝতে পারছে না। শ্যাম সাহস দেখে পিছন থেকে গানটা বের করে আগন্তুকের দিকে একটা শট করে, কিন্তু গুলির দিক শূন্য হয়ে যাওয়ায় বুলেটটা যে লাগে বাইকের সিটে। শ্যাম পরপর 3টা গুলি করে, কিন্তু সে একটা গুলিও লাগাতে পারে না। শ্যাম গানটা রিলোড দিয়ে গুলি করতে যাবে, কিন্তু তার আগেই একটা গুলি চালানোর আওয়াজ হয়। 100 ডিগ্রি তাপমাত্রা একটা বুলেট সোজা যেয়ে শ্যামের কপালে লাগে। গুলিটা কপাল ভেদ করে পিছনে দিয়ে বেরিয়ে যায়। আকিব জোরে চিৎকার দিয়ে গালি দিয়ে ওঠে। আকিব আরেকবার গালি দেওয়ার আগেই 100 ডিগ্রি তাপমাত্রার একটা বুলেট আকিবের চোখে লাগে। আকিব মা বলে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। তাই তার কবজির ব্যথা ভুলে গিয়ে বাম হাত দিয়ে পিছন থেকে গানটা বের করে একটা গুলি নিশানা করে, কিন্তু গুলির নিশানা সঠিক হলেও বুলেটটা শূন্য চলে যায়। তাই রাত ট্রিগারের চাপ দিতে পারে না। এর আগেই 2টা গরম বুলেট তার বুকটা ঝাঁঝরা করে দেয়। ফরাদ কি বলবে বুঝতে পারছে না। নীরব দর্শকের মতো চেয়ে আছে তার বন্ধুদের দিকে। একবার আগন্তুকের দিকে, আরেকবার তাহের, সিয়াম, আকিব এর নিথর দেহের দিকে চেয়ে থাকে। আগন্তুকটা আবারও একটা সিগারেট তার ঠোঁটে চাপে। সিগারেটে জোরে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ফরহাদের মুখের ওপর ছাড়ে। ফাহাদ কেবল বোকার মতো চেয়ে আছে তার দিকে। আগন্তুক তার পিস্তলটা ফাহাদের সামনে ধরে বলতে থাকে,
এটা জানিস কি আগুন? সে নিজেও জ্বলে আর অন্যকে সেই আগুন দিয়ে ঠান্ডা করে দেয়। কথাটা বলে আবারও সিগারেটের টান দিয়ে ধোঁয়াগুলো ফাহাদের মুখের উপর ছাড়ে। গান যার হাতে থাকে সে কিন্তু বাঘ না। এই জিনিসটাকে যে যত বেশি ভালো চালাতে পারে সেই হলো আসল বাঘ। যেটা চালাতে পারো না সেটা কখনো প্র্যাকটিস ছাড়া চালিও না। যেমন তোর বন্ধুগুলো এখনো বাচ্চা জিনিসটা ভালো করে চালাতে শেখেনি। আমি কিন্তু কাউকে দ্বিতীয়বার সুযোগ দিই না, তোকে দিলাম, কারণ রাফিনের কাছে যেন খবরটা পৌঁছে যায়। রাফিন এই শহর থেকে আমার উপর কেউ এই শহরের মাফিয়ার রাজত্ব করতে পারবে না, বলে দিবি তোর ভাইদের। এটা বলে আগন্তুকটা তার হাতের সিগারেটটা জোরে টান দিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে বাইকের উপর বসে। আরেকবার ফাহাদের দিকে তাকে হাত দিয়ে গুলি করার স্টাইলটা দেখিয়ে যায়। রাস্তাটা সোজা হয়। আগন্তুকটা যতক্ষণ পর্যন্ত অন্ধকারে মিলিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ফাঁদ সেদিকে চেয়ে থাকে। একসময় আগন্তুক রাতের আধারে মিলিয়ে যায়। আজ আবারও পুলিশ বনানীর একটা নির্জন এলাকা থেকে 3টে ছেলের লাশ উদ্ধার করেছে। শহরের অবস্থা বেশি একটা ভালো না। 2-3 দিন পর পর কেউ খুন করে চলে যাচ্ছে। পুলিশ এখনও কোনো কেসের খুনিকে শনাক্ত করতে পারেনি। শহরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। কে বা কারা এই খুনগুলো করছে তা জনগণের কাছে ধোঁয়াশা। রাজ, আজকের কেসটা তুমি হ্যান্ডেল করো, আমি অন্যগুলো নিয়ে অনেক ব্যস্ত। স্যার, কোনো সমস্যা নেই, আমি সামলে নেব, আপনি অন্যগুলো দেখেন। হ্যাঁ। মেহরাব রহস্যময়ী একটা হাসি রাজকে উপহার দিয়ে তার কেবিন থেকে চলে আসে। রাজ বুঝতে পারছে না, কিছুদিন ধরে মেহরাবের সাথে কথা বলে শুধু তিনি রহস্যময়ী মুচকি হাসি হাসে, কিন্তু কেন এই মুচকি হাসি তার রাজের এখনও জানা নেই। মেহরাব বসে বসে পুরনো কিছু ফাইল চেক করছিল। ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে। তাড়াতাড়ি করে মেহরাব মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়তে থাকে। সে যেন এই মেসেজটার জন্য অপেক্ষা করছিল। মেসেজটা পড়ে মেহরাব নিঃশব্দে হাসতে থাকে। হাসিটা যেন নিজের মধ্যেই লুকিয়ে রেখেছেন। নুসরাত, কাল রাতে যে বনানী এলাকায় 3টি ছেলে খুন হয়েছে সে খবর কি দেখছিস? রিয়ার কথা শুনে নুসরাত একটা মুচকি হাসি দিয়ে বলে, শুনেছি। ছেলেগুলোকে নাকি খুব বাজেভাবে মারা হয়েছে। ভাবতেই আমার কেমন যেন লাগছে। আসলে শহরের এখন যেই অবস্থা খুব খারাপ, কোন দিন জানি আমাদের কিছু হয়ে যায়। আরে আমাদের কি হবে? আমরা কি ওদের কোনো ক্ষতি করেছি নাকি? তবে তোরা যাই বলিস না কেন, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আমাদের বন্ধু সজীবকে কেউ খুন করে দিল। কারোর সাথে তো সজীবের এমন কোনো শত্রুতা ছিল না যে তাকে মেরে দিবে। আমি কিন্তু ওই দিন একটা আর্টিকেল কিনছি, খুব ভালো। তোরা কেউ নিয়ে পড়তে চাইলে আমাকে বলিস। সবাই বইয়ের নাম জানতে চাইলে আয়ন তার ব্যাগ থেকে বইটা বের করে দেখায়। একজন কালো কোট পরা যুবক, মুখে মাস্ক, দুহাতে 2টা পিস্তল হাতে কতগুলো ভিলেনদের দৌড়াচ্ছে। বইয়ের কভার পেজটা দেখে যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার উপক্রম। কভার পেজের উপর স্টাইলিশ করে লেখা রহস্যময় মাফিয়া সিরিজ। বইয়ের দ্বিতীয় পার্টের উপরের কভার পেজের গ্রাফিক্সটা এরকম। কিছু লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে কালো কোট, মুখে মাস্ক, মাথায় লম্বা টুপি। সবার সামনে একজন যুবক স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে তার মাফিয়াদের মতো ড্রেস, গলায় মোটা স্বর্ণের চেন, মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেট টানছে। ওর হাতে রয়েছে M4A1। রিয়াজ বইটা দেখে অস্থিরভাবে আয়নকে জিজ্ঞেস করে, আয়ান, তুমি ওই বইটা কোথা থেকে কিনছো? আরে ম্যান, কিনছি একটা লাইব্রেরি থেকে। আর তুমি এমন অস্থির হচ্ছ কেন? রিয়াজ বুঝতে পারছে না কি বলবে সবাইকে। কোনো রকমে আমতা আমতা করে বলে, আরে আমি তো এই বইটা পড়েছি, কিন্তু ঢাকায় আসার সময় বাসায় ফেলে আসছি। কিছু অংশ পড়া বাদ আসে, তাই অনেক লাইব্রেরিতে খোঁজ করেছি কিন্তু পাইনি। দেখো রিয়াজ, তুমি কিন্তু বইটা পড়ে নেবে। আজ আমি বইটা নেব, আমার পড়া শেষ হলে তুমিও পড়িও। ওকে, সমস্যা নেই, তোমার পড়া শেষ হলে আমাকে দিয়ে দিবে, আগে থেকে বলে দিলাম। আমার বই এই পর্যন্ত আমি পড়তে পারি নাই, আর তোরা আমাকে পড়তে না দিয়েই কাড়াকাড়ি করা শুরু করেছিস।
আয়ান, তুমি যতটুকু পর্যন্ত পড়েছি ততটুকু তোমাদের শোনাই। বইয়ের কাহিনীটা পড়লে একটা ফিল হবে, আর মুখ দিয়ে শুনলে আরেক রকম ফিল হবে। তার চেয়ে ভালো হবে আমি পরে পড়ে নিব, তোমাদের শেষ হলে। এই সবাই একটা ব্যাপার খেয়াল করেছিস? এই যে রাকিব ভাই ভার্সিটিতে আর কোনো কড়া নির্দেশ দেয় না, কোনো ঝামেলা করে না, কেমন জানি হয়ে গেছে, বুঝতে পারছিস না? রিয়ার কথা শুনে রিয়াজ রহস্যময়ী একটা হাসি দেয়, কিন্তু তার হাসিটা কেউ না দেখলেও নুসরাতের চোখ এড়ালো না। কিন্তু কী কারণে এই রহস্যময়ী মুচকি হাসি, বুঝতে পারছে না নুসরাত। জান্নাত আজও বোরকা পরে ভার্সিটিতে এসেছে। চারিদিকে তাকিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার চোখ যায় গাছের নিচে বসা একটা ছেলের দিকে। ময়লা একটা সাদা শার্টের সাথে চকলেট কালারের প্যান্ট, মোটা ফ্রেমের চশমা, ঠোঁটের কোণে হাসি রেখে পাশে বসে থাকা রাব্বির সাথে কথা বলছে। জান্নাত মনে করার চেষ্টা করছে ছেলেটাকে কোথাও যেন দেখেছে। আর একটু এগিয়ে গিয়ে ছেলেটা ওই দিনের বোকা ছেলেটা, নাম রাফি। জান্নাত ক্লাসের দিকে না যেয়ে কি মনে করে রাফিদের দিকে এগিয়ে যায়। কি ব্যাপার রাব্বি, আজ দেখি তোর সব ফুল বিক্রি করা শেষ। রাফি রাব্বিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাব্বি তার সবগুলো দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, জি ভাইজান, আজকে সব ফুল বিক্রি শেষ আমার। তবে তবে কি? আজকের মতো কোনো দিনও ফুল বিক্রি করতে পারিনি। কেন রে, আগে কি কেউ ফুল নিত না? আগে নিত, তবে আজকে একটা পুলিশ অফিসার সব ফুল নিয়ে গেছে। তা পুলিশ অফিসার একসাথে এত ফুল দিয়ে কি করবে? সেটা আমি কিভাবে বলবো, এত ফুল কেন নিয়েছে। হ্যালো মিস্টার রাফি, ধন্যবাদ। রাফি আর রাফি যখন কথা বলছিল তখনই পিছন থেকে রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে জান্নাত। রাফি বুঝতে পারছে না কেন অচেনা একটা মেয়ে তাকে ধন্যবাদ দিল। রাফি অবাক হয়ে জান্নাতের দিকে চেয়ে আছে। জান্নাত সেটা বুঝতে পেরে একটা মুচকি হাসি দেয়। তা মিস্টার, আমাকে চিনতে পেরেছেন কি? হুম হুম। রাফি প্রতি উত্তরে মাথাটা নাড়ায়, মানে চিনতে পেরেছে। রাফি মুখ ফুটে বলে, জি আপু, আমি আপনাকে চিনতে পেরেছি। তা আমাকে হঠাৎ ধন্যবাদ দেওয়ার কারণ কি? জানাটা কি বেশি জরুরি? জানাটা জরুরি না, ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি অচেনা কোনো একটা ছেলেকে এমনি এমনি তো আর ধন্যবাদ দিতে পারেন না। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, সেটাই জানার চেষ্টায় আছি। ও আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি কারণ ওই দিন আপনি আমার বলা কথায় কিছু মনে করেননি। আবার আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন, তাই ধন্যবাদ দিয়েছি। এবারে বুঝতে পেরেছি। আমরা তো একই ক্লাসে পড়ি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কথাটা বলে জান্নাত তার হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু রাফি কিছু একটা ভেবে তার হাতটা আর বাড়ায় না, মাথাটা নিচু করে বসে থাকে। জান্নাত প্রশ্ন করে, কি হয়েছে? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? দেখেন, এই শহরে আমার কোনো বন্ধু নেই, আমি একা থাকতে পছন্দ করি, আর আমার কারো প্রয়োজন নেই। কথাটা বলে রাফি সেখান থেকে চলে যায়। জান্নাত কেবল রাফি চলে যাওয়ার দিকে চেয়ে আছে। আপা, ভাইজান এমনই, উনি কারোর সাথে বন্ধুত্ব করে না। রাব্বির কথায় জান্নাতের ঘোর ভাঙে। জান্নাত মুচকি এসে রাব্বির মাথায় হাত বুলিয়ে চলে আসে সেখান থেকে। সে ভেবে পায় না একটা মেয়ে তাকে বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু সে তা একসেপ্ট করেনি। যেদিকে একটা মেয়ের সাথে কথা বলার জন্য অনেক ছেলে পাগল, কিন্তু রাফি সেই ছেলেদের থেকে অনেকটা আলাদা। জান্নাত আর কিছু ভাবতে চায় না, রওনা দেয় ক্লাসের উদ্দেশ্যে। স্যার, তাহেরদের লাশের পাশে এই লকেটটা পাওয়া গেছে। সাইফুল, তুমি ভালো করে চেক করছো জায়গাটা? জি স্যার, আমি ভালো করে চেক করে শুধুই এই লকেটটা পেয়েছি। সাইফুল, তুমি এখন আসতে পারো।
এই কে তুই? আমাদের এখানে কেন নিয়ে আসছিস? ভরত স্যার যদি জানে তুই আমাদের এখানে ধরে এনে বেঁধে রেখেছিস তাহলে তোদের এক টাকাও ছাড়বে না। ফাহাদ আমাকে মারবে, সেটা কিভাবে সম্ভব? আমি তো খুন করে কোনো প্রমাণ রেখে যাইনি। তাহলে? রাফিন, ভাইয়ের কানে যদি খবরটা যায় তাহলে কিন্তু পরেরটা আর নাই বললাম। রাফিন, তাকে কি কখনো তোরা দেখেছিস? রাফিন ভাইকে দেখা লাগে না, তার কথা বলে সব মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়ায়, আর তুই বলিস তাকে দেখা লাগে নাকি? ওর বাঁধনটা খুলে দে। তুই এটা কি করলি কুত্তার বাচ্চা? এদের মেরে দিলি কেন? রাফির কলার ধরা মানে বাঘের সাথে যুদ্ধ ঘোষণা করা। মাফিয়া জগৎ মানেই হচ্ছে রক্তের খেলা। সব রাফিয়ানরাই রক্তের নেশায় মেতে ওঠে। সবার একটাই কথা, হয় মারো নয় মরো। তুইও এই জগতেরই একজন, তাই তোকেও মৃত্যুর সামনে দাঁড়াতে হবে, যেমন আজ দাঁড়িয়ে আছিস। মৃত্যুকে কখনো ভয় পাবি না। তুই যদি মৃত্যুর সামনে থেকে বেঁচে যেতে পারিস তাহলে মনে রাখবি তোর আবারও চান্স এসেছে, তাই তুই কাজে লাগবি। কিন্তু আজ সাকিব, দেখ ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা, পালাতে যেন না পারে। তার মানে পালিয়ে গেছে? ভাইয়া, নুসরাত আপুর সাথে এরকম করছেন কেন? ভাইয়া, আপুর সাথে এমন কেন করছেন? এটা কিন্তু ঠিক না। ওনাকে ছেড়ে দিন প্লিজ ভাইয়া। ছেড়ে দেবো, যা, সত্যিই ছেড়ে দেবো, কিন্তু আজ রাতের জন্য হলেও ওই মেয়েকে আমার চাই। ভাইয়া, আপনার মুখের ভাষা ঠিক করুন আর ভদ্রভাবে কথা বলুন। এতক্ষণ ধরে তোর সব অন্যায় কাজগুলো সহ্য করছি, এর মানে এই নয় যে আমি তোকে ভয় পাচ্ছিলাম। তোর মতো রাস্তার কুকুররা সবসময় ঘেউ ঘেউ করে,
আবার যখন খাবার পেয়ে যাই তখন ঠিক হয়ে যায়। এই রাফি, এক্ষুনি ক্যাম্পাসের পুকুর পাড়ে আসবি, খুব তাড়াতাড়ি। কিরে, এমন করে মূর্তির মতো করে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি সেটা উত্তর দে। আসলে আপু, আমি মাঝে মধ্যে রাতে হাঁটতে বের হই। সেটাই তো জিজ্ঞাসা করলাম, এত রাতে কই হাঁটতে বের হোস? আপু, আমি বাসার কাজ দিয়ে হাঁটাহাঁটি করি, বেশি দূরে কোথাও যাই না। তোকে যেন আর না দেখি রাতের বেলা বাসা থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করতে। তুই এখন যা এখান থেকে। রক্তের খেলায় সবাই উন্মাদ, কেউ রক্ত দেখে মজা পায়, আবার কেউ 60 ওয়াটের একটা বাল্বে হলদে আলোয় নিস্তব্ধ বদ্ধ রুমটা ছেয়ে গেছে। রুমের ভিতর একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। পরনে তার পুলিশের পোশাক। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেউ তাকে ভালো করে আঘাত করেছে, যার কারণে সবুজ রঙের শার্টের 4টা বোতাম খোলা। ভিতরে সাদা গেঞ্জিটা ভালো করেই বোঝা যাচ্ছে। মুখ দিয়ে সামান্য রক্ত জমাট বেঁধে মনে হয় অনেকক্ষণ আগে কেউ 4 থেকে 5টা ঘুষি দিয়েছে। রক্তগুলো জমাট বেঁধে কালো হয়ে গেছে। লম্বা লম্বা এলোমেলো চুল, লম্বা চুলের সামনের ডান পাশে হালকা করে রং করা। ছেলেটাকে অনেকগুলো ড্রাগসের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, যার কারণে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। সেই ছেলেটা আর কেউ নয়, স্বয়ং রাজ নিজেই। কিছুক্ষণ পর 3টা ছেলে রুমের ভিতর প্রবেশ করে। কালো মোটা করে ছেলেটা, নাম পলাশ। তার হাতে একটা ছোট বালতিতে করে পানি নিয়ে এসেছে। সেই পানি সোজা রাজের মুখে মারে। হঠাৎ করে মুখের উপর তরল জাতীয় কিছু পড়ে। রাজ আস্তে আস্তে চোখ মেলে তাকায়। চোখ খোলা মাত্রই 60 ওয়াটের বাল্বের হলদে আলো রাজের চোখে এসে পড়ে, যার কারণে রাজ আবার চোখ জোড়া বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর আবারও চোখ খোলার পর সে নিজেকে একটা চেয়ারে সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। রাজ হাতগুলো নাড়ানোর চেষ্টা করলে তার পারে না, কারণ তার হাতগুলো মোটা শক্ত রশি দিয়ে বাঁধা। রাজের কেমন যেন মাথাটা ঘুরঘুর করছে। অধিক পরিমাণে ড্রাগস রাজের শরীরে প্রবেশ করানো হয়, যার কারণে তার এমন মনে হচ্ছে। রাত সামনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী ছেলে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানছে। দুজন ছেলে তার পিছনে দাঁড়িয়ে আছে, বাকি একজন রাজের পিছনে দাঁড়িয়ে আছে। রাজ মনে করার চেষ্টা করছে, সকালে যখন সে পুলিশ স্টেশনে যাচ্ছিল তখন কেউ তার গাড়িটা থামিয়ে তার কাছে আসে। রাজ কিছু বলার আগেই সেই ব্যক্তি রাজকে অজ্ঞান করে ফেলে। চেয়ারে বসে থাকা রিয়াদ নামে ছেলেটা তার সামনে থাকা টেবিলের ওপর পা দুটো তুলে রাখে আর রাজকে উদ্দেশ্য করে বলে, কিরে, আমাকে চিনতে পেরেছিস? আমি মেয়র শহীদের বড় ভাইয়ের ছেলে রিয়াদ, সজীবের আপন বড় চাচাতো ভাই। আমার চাচা সজীবের খুনি হিসাবে তোকে শনাক্ত করেছে। তুই নাকি অনেক সাহসী, আবার চালাক, সাথে বড় বড় কথা বলিস, তাই তোকেই নাকি চাচা সন্দেহ লাগছে। এখানে তোকে মেরে গেলে কেউ জানবে না, একটা কাকপক্ষীও জানবে না। তা পুলিশের মতো থাকবি, আবার রাজনৈতিক নেতাদের সাথে তর্কাতর্কি করিস কেন? এখন তুই বল, সজীবকে কেন মেরেছিস? কি দোষ করেছিল তোর সাথে, যার কারণে সজীবকে মেরে দিলি? রাজ মুখ দিয়ে কোনো শব্দ কয় না। সে জোরে জোরে কয়েকটা শ্বাস ছাড়ে। এবার সে ভীতু গলায় বলতে থাকে, আমি সজীবকে মারিনি। রিয়াদের হাতের ইশারায় পিছন থেকে কালাম নামের ছেলেটা একটা স্টিক এনে তার হাতে দেয়। রিয়াদ কিছু না বলেই হঠাৎ করে বাড়ি মারে রাজের হাঁটুর মাঝ বরাবর। রাজ চোখটা বন্ধ করে ব্যথাটা সহ্য করে নেয়। রাজ কোনো প্রতি উত্তর করে না, কারণ সে জানে বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। কিন্তু রাজের এখানে বলার কিছু নেই, তাই সে চুপ করে বসে আছে। রিয়াদ এটা দেখে স্টিকটা দিয়ে আবার বাম পায়ের হাঁটুর মধ্যে সজোরে বাড়ি মারে।
রাজের কাছে মনে হচ্ছে এই একই জায়গায় প্রথমে আঘাত করা হয়েছে। রাজ এবারও নীরবে ব্যথাটা সহ্য করে নেয়। রিয়াজ যেন রাজের এই নীরবতা সহ্য হয় না, তাই সে বলতে থাকে, কিরে, তোর কি কোনো ব্যথা অনুভব হচ্ছে না? তুই কিভাবে চুপ করে আছিস? রাজ কিছু না বলে ব্যথার মতো মুচকি হাসে, যার মানে হচ্ছে তুমি যতই দুর্বল হও না কেন, শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তুমি যত দুর্বলতা প্রকাশ করবে, সামনে থাকা শত্রু তত বেশি অত্যাচার করবে তোমার উপর। রিয়াদ টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়, দুইটা টান দিয়ে সব ধোঁয়াগুলো রাজের মুখের উপর ছাড়ে। রাজ কাশতে শুরু করে। এটা দেখে রিয়াদ জ্বলন্ত সিগারেটটা রাজের বাম হাতের উপর চেপে ধরে। রাজ মুখ থেকে হালকা জোরে আহ করে একটা শব্দ হয়। এটা দেখে সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। বুদ্ধিমান সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে কাজের পর। এই কথাটা রাজ চিন্তা করে মুচকি হাসছে। রিয়াদের কাছে রাজের এই মুচকি হাসিটা যেন আর সহ্য হচ্ছে না, তাই সে রেগে বলে, কিরে, তুই কি দিয়ে তৈরি? এত অত্যাচার করছি তবুও কিভাবে চুপ করে আছিস? তুই কি জানিস, রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। তাহলে তুই কি এখন নীরবতা পালন করে বুদ্ধিমত্তার পরিচয় দিবি? রাজ জানে শত্রুকে যত বেশি রাগাবে তত বেশি সে দুর্বল হয়ে যাবে, তার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিবে। তাই সে রিয়াদকে রাগানোর জন্য বলছে, রিয়াদ, তুই কি জানিস, পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে প্রচণ্ড পারমাণবিক শক্তি মুক্ত হয় এবং ভয়াবহ ধ্বংসলীলার সৃষ্টি হয়। রিয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রাজকে প্রশ্ন করে ফেলে, এই কথাগুলো দ্বারা কি বোঝাতে চাচ্ছিস সেটা খুলে বল। রাজ দেখতে পারছে রিয়াদ উত্তরটা শোনার জন্য কেমন যেন করে তাকিয়ে আছে। আরে বলবো বলবো, সব বলবো। আগে আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দে, মনের সুখে টানবো আর তোর প্রশ্নের জবাব দিব। রিয়াদ ভালো করে বুঝতে পারছে রাজের মাথায় কোনো সমস্যা আছে, কেমন যেন সাইকো টাইপের ছেলে। আর সে কিছু না ভেবে পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে রাজের দিকে এগিয়ে দেয়। রাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়াদের দিকে, হাত দিয়ে ইশারা করে, যার মানে হচ্ছে রাজের হাত বাঁধা। সে হাত বাঁধা অবস্থায় সিগারেট টানতে পারবে না। রিয়াদ পলাশকে বলে, পলাশ, শালার ডান হাতের বাঁধনটা খুলে দে। রিয়াদের কথা মতো পলাশ রাজের ডান হাতের বাঁধন খুলে দেয়। নে এবার সিগারেট টান আর আমার প্রশ্নের জবাব দিতে থাক। রাজ জ্বলন্ত সিগারেটটা ঠোঁটে চাপে, নিচের ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে রয়েছে। ঠোঁটটা অনেক জায়গায় বাজেভাবে কাটা, যার কারণে সিগারেটটা ঠোঁটে চাপলে রাজের হালকা ব্যথা অনুভব হয়। তবুও যেন সে থেমে নেই, জোরে জোরে চারটা টান দিয়ে সিগারেটটা শেষ করে ফেলে। আমরা যেখানে ছিলাম, ও হ্যাঁ, তুই যতক্ষণ পর্যন্ত আমাকে এখানে বেঁধে রাখবি ততই তোর সমস্যা হবে, কারণ আমি পারমাণবিক বোমার চেয়ে বেশি শক্তিশালী। আমাকে এখনই মেরে ফেল, নয়তো পরে তোর আশা অপূর্ণই থেকে যাবে। শালা মাদারচোদ, তোকে চাইলে এখানে মেরে দিতে পারি, কিন্তু তোকে যে মারবে সে এখনো আসে নাই। ভাগ্যটা তোর খুবই ভালো, তা না হলে তুই এখন পর্যন্ত বেঁচে থাকতিস না। রাজের ভাগ্য সম্পর্কে সে নিজেই অবগত নেই। রাজের খারাপ সময় সে নিজেই ঠিক করে, আবার ভালো সময়ে সে নিজেই ডিসাইড করে। আমি জানি আমার ভাগ্য এখন কী লেখা আছে, তবে আমি এখন মরবো না, এটা শিওর। আত্মবিশ্বাস ভালো, কিন্তু এত বেশি আত্মবিশ্বাস ভালো না। রাজ জানে তার মাইন্ড যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কেউ তার কিচ্ছুটি করতে পারবে না। রিয়াদ পয়সা থেকে উঠে এসে রাজের বাঁধনগুলো খুলতে থাকে। উপস্থিত সবাই প্রায় অবাক। রাজ এতক্ষণ রিয়াদের সাথে কথা বলে বুঝে গেছে তার সাথে কীরকম মাইন্ড গেম খেলতে হবে, তাই সে কথাটা বলেছে। আর কথাটা শুনে রিয়াদ হাট হয়ে গেছে, যার জন্য সে এমন করছে। নে খুলে দিলাম, তোর সব বাঁধন দেখি তুই কি করতে পারিস।
আজ তোর এমন অবস্থা করব তুই নিজেই নিজেকে দেখে ভয় পেয়ে যাবি। রিয়া তার শার্টের বোতামগুলো খুলতে খুলতে রাজকে বলছে। রাজ বুঝে গেছে শিকার নিজে এসে ধরা দিচ্ছে, তাই তাকে তেমনভাবে প্রস্তুত হতে হবে। রাজ নিচের দুইটা বোতাম খুলে শার্টটা টেবিলের উপর রাখে। সাদা গেঞ্জির ভিতর স্পষ্ট বোঝা যাচ্ছে সিক্স প্যাক বডি। রিয়া তো তার সাদা শার্টটা খোলে টেবিলের উপর রাখে, পিছন থেকে .38 রিভলভারটা রাখে টেবিলের ওপর। গাড়টা হালকা ঘুরিয়ে ব্যায়াম করে নিচ্ছে, পাটা হালকা উঁচু করে রাজের দিকে স্লাইড করে, কিন্তু রাজ সেফটি নিয়ে সরে আসে। কিন্তু রিয়া তার পরের অ্যাটাকটা মিস করতে চায় না, তাই ডান হাত দিয়ে রাজের তলপেটে হিট করে রাজ দুর্বল থাকায় ছিটকে পড়ে যায়। রাজকে টেনে তুলে রাজ মুচকি হেসে নিজের মাথাটা দিয়ে জোরে একটা হিট করে রিয়াদের কপাল বরাবর। রিয়াদ সামান্য দূরে সরে যায়। রাজ যেন এটার অপেক্ষাতেই ছিল। টেবিলের উপর থাকা গানটা নিয়ে পরপর 3টা গুলি চালায়। একটা জেলাকে পলাশের কপালে, পরেরটা কালামের মুখের চোয়াল বরাবর। রাজের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার বাম পায়ে যেয়ে গুলিটা লাগে। আবদ্ধ রুমটা এখন নিস্তব্ধতা বিরাজ করছে। 2টা লাশ পড়ে আছে নিচের ফ্লোরে। পায়ে গুলি লাগা শাওন নামের ছেলেটা ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। রাজেই নিস্তব্ধ রুমে জোরে জোরে হাসতে থাকে। টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর টানতে থাকে। রাজ পিছনে ঘুরে একবার দেখে নেয় রিয়াজ যেন এটারই অপেক্ষা করছিল। সে উঠে দৌড়ে রাজকে মারতে আসবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা রাজ না দেখেই চালায়, যেটা যে সোজা রিয়াদের ডান হাঁটুর মধ্যে লাগে। রাজ জোরে হাসতে হাসতে বলে, রাজের নিশানা কখনো মিস হয় না। শোন রিয়াদ, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, আরে সাফল্য তো তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দও তত কম। আমাকে যেন কে আসবে মারতে, দেখি তোর কোন ভাবে সে আমাকে মারে। রাজের কথাটা শেষ হওয়ার সাথে সাথেই রুমের দরজায় কেউ কড়া নাড়ে। রিয়াদ উচ্চস্বরে হাসতে থাকে, বলে, নে আমাকে এখনই মেরে দে, নয়তো ওরা আসলে তোকে কিন্তু বাঁচিয়ে রাখবে না। আমার দিকে এমনভাবে চেয়ে না থেকে দরজাটা যেয়ে খুলে দে। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে জোরে হেসে ওঠে, বলে, যা, তোর মেহমানকে তুই যেয়ে তাকে ভিতরে নিয়ে আয়। রিয়াদ কোনো রকমে খুঁড়ে খুঁড়ে দরজার কাছে এসে দরজাটা খুলে দেয়। বাইরে থেকে কোনো এক আগন্তুক ভিতরে প্রবেশ করে। এটা দেখে রাজ সামান্য ভয় কাতর চেহারায় তাকায়। রিয়াদ উচ্চস্বরে হাসে। রাজ কিছু বলে না, শুধু মুচকি হাসে। আগন্তুক হেঁটে যায় রুমের ভিতরের দিকে। 4 পায়ের প্লাস্টিকের চেয়ারটা টেনে টেবিলের সামনে বসে। টেবিলের উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়, 2টা লম্বা টান দিয়ে বলতে থাকে, কিরে রিয়াদ, কার রুচি এমন খারাপ হয়ে গিয়েছে যে এই কম দামি সিগারেট খাই? রাজ একটু স্পষ্ট করে হেসে বলে, বিষাক্ত জিনিস এটা, দামি আর কম দামের কি আছে। আর সিগারেট তো মানুষের মাইন্ড গেম খেলতে সাহায্য করে। দামি ব্র্যান্ডের সিগারেট খেলে কিন্তু বেশি ভালো মাইন্ড গেম খেলতে পারবে না। আর সামনে যা আছে তা না খেয়ে যদি আরেকটার আশা করো, তাহলে কিন্তু তোমার কাছে কোনোটাই ভালো লাগবে না। আগন্তুক রাজের কথা শুনে হেসে জ্বলন্ত সিগারেটে আবার টান দেয়। রিয়াদ এসে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আর আগন্তুকের উদ্দেশ্য করে বলে, দেখ ভাই, ওই কুত্তার বাচ্চা রাত সবগুলোকে মেরে দিয়েছে। চল এখন একে মেরে দিই, এখান থেকে কেটে পড়ি। এই কুত্তার বাচ্চাকে আমার বিশ্বাস নেই, যখন তখন কিছু করে দিতে পারে। রিয়াদ, মনে কর তোর সাথে তোরই কোনো বন্ধু বা কাছের কেউ বেইমানি করে, তাহলে কেমন লাগবে? তোর কাছে আবার মৃত্যুটা হঠাৎ করে হবে, হয়তো অনেক প্রিয়জন খবরটাও পাবে না। লাশগুলো দেখে অনেক ভয় পেয়ে দূরে সরে যাবে। রাস্তার পাতি কুকুরগুলো ঘেউ ঘেউ করে মানুষের কাছ থেকে লাশটা টেনে নিয়ে খুবড়ে খুবড়ে খাবে, কেমন হবে তখন? কিরে, তুই তো আগে এমন রহস্যময় কথা বলতি না, এখন এত কথা বলিস কেন? কাজটা শেষ করে তাড়াতাড়ি চাচার কাছে যেতে হবে। রিয়াদ, তুই জানিস কি, ভিতরে একটু বেশিই কথা বলে, যার কারণে তারা বেশিই ঠকে। তুই কিন্তু বেশি কথা বলিস মনে হয় না। তোর সাথে মাইন্ড গেম খেলতে আমার জমবে ভালোই।
রিয়াদ এক পায়ের উপর ভর দিয়ে কোনো রকমে রাজের সামনে এসে গেঞ্জিটা ধরে টানতে থাকে আর বলে, তুই একটু বেশি কথা বলছিস, নিজেকে অনেক বড় মনে করছিস তুই। রাজ তার হাত দিয়ে রিয়াদের হাতটুকু ছাড়িয়ে নিয়ে একটা ঘুষি মারে রিয়াদের মুখ পাঁজরে। রিয়াদ দূরে ছিটকে গিয়ে পড়ে। তোকে তখনই বলেছিলাম আমাকে মেরে দে, কিন্তু তুই তা শুনলি না। এখন বিপদ তুই নিজেই ডেকে এনেছিস। আগন্তুকটা সিগারেট টানছে আর শব্দ করে হাসছে, যেটা দেখে রেগে যায় রিয়াদ। সে আগন্তুককে আবারও বলে, তুই বসে বসে সিগারেট টানছিস কেন? দেখতে পাচ্ছিস না রাজ আমাকে হেড করেছে?